দীর্ঘ ৫ বছর পর প্রাক্তন স্বামী সাইমনকে নিজের একমাত্র ননদের স্বামীর স্থানে দেখে থমকে যায় মুহূর্তেই আদিবা। পাজোড়া যেন আর সামনে এগুচ্ছে না আদিবার। সিঁড়ির কাছে এসে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আদিবা, কিন্তু সিঁড়ি বেয়ে নিচে নামার শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। শরীরটা কাঁপছে, কপাল ঘামছে। এই মানুষটাকে জীবনে দ্বিতীয়বার দেখার আশা রাখেনি আদিবা কখনো। পাশেই অবাক করা দৃষ্টিতে আদিবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আহান। আজ মাত্র 4 দিন হলো আদিবার আহানের বিয়ের। সাইমন কিছু কাজে দেশের বাইরে ছিল বলে বিয়েতে সে ছিল না। আজ সকাল 6টায় সে দেশের মাটিতে পা রেখেছে। আহান কিছুক্ষণ সময় নিয়ে আদিবার 2 কাঁধে নিজের 2 হাত রেখে বলে, কি হয়েছে? সামনে এগোচ্ছ না কেন? আহানের কথায় চমকে ওঠে আদিবা। এতক্ষণ সে খেয়ালই করেনি যে আহান ওর সাথেই আছে। আহানকে কি বলবে বুঝতে পারছে না আদিবা। খানিকটা চিন্তা করে কাপা কাপা কণ্ঠে আদিবা বলে, শুনছেন, আমার শরীরটা ভালো লাগছে না, আপনি দেখা করে আসুন ওনার সাথে, আমি একটু রুমে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে এক প্রকার ছুটতে ছুটতে নিজের রুমে চলে যায় আদিবা। আদিবার এমন কাণ্ডে বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে আহান। হঠাৎ কি হয়েছে আদিবার চিন্তায় পড়ে গেছে আহান। আহান আদিবার পেছন পেছন রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর একমাত্র ছোট বোন সানিয়া ওকে ভাইয়া বলে ডাক দেয়। সানিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে খেয়াল করে আহানকে। আহান আর রুমে যেতে পারল না। নিচে গিয়ে সবার সাথে বসে কথা বলছে, কিন্তু মনের কোণে আদিবাকে নিয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর। আদিবার হঠাৎ করে এভাবে রুমে ছুটে যাওয়ার কোনো ক্লু খুঁজে পাচ্ছে না ইফাত। কেমন জানি ঘোলাটে লাগছে ব্যাপারটা ওর কাছে। আদিবা মেয়েটা কেমন যেন অদ্ভুত টাইপের। মনের কথাগুলো কখনো শেয়ার করে না কারোর সাথে, গম্ভীর হয়ে থাকে সব সময়। আদিবার সবটা প্রচুর ভাবাচ্ছে আহানকে। প্রথম স্বামীর প্রতারণার আঘাত থেকে মেয়েটা এখনো বের হতে পারেনি, এটাই ধারণা আহানের। আহান সব জেনে শুনেই বিয়ে করেছে, কিন্তু আদিবার প্রাক্তন স্বামীকে সে চিনে না এখনো। ভাবি কোথায় ভাইয়া? দেখছি না যে ভাবিকে কোথাও। সাইমনের কথা কর্ণকুহর হতেই আহান ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। মুখে হালকা হাসির রেখা টেনে সে বলে, তুমি বসো, আমি দেখি তোমাদের ভাবি কি করছে। এটা বলেই আহান নিজের রুমের দিকে পা বাড়ায়। আহানের মা খালেদা খাতুন ছেলের যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে মুখ বাঁকিয়ে বলেন, এই মেয়েকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই। যেন প্রথমবার বিয়ে করেছে বউ সেজে সারাক্ষণ ঘরের কোনায় বসে থাকা লাগে তার। মায়ের কথায় সানিয়া চুপ থাকতে পারল না আর। প্রতিবাদী সুরে সানিয়া গটগট করে বলল, দেখো মা, তুমি মেনে না নিলেও ভাবি এখন এ বাড়ির বউ। আচ্ছা মা, তুমি ভাবিকে যে নজরে দেখো সেই নজরে তো সাইমনকে কখনো দেখোনি। কারণ কি বলতো, আমি যখন বারংবার এই বিয়েতে অমত করেছিলাম তখন তুমি আমাকে বারংবার এটা সেটা বুঝিয়েছো, জোর করে আমাকে সাইমনের সাথে বিয়ে দিয়েছো। সাইমনও তো ডিভোর্স, সাইমনেরও তো আগে অন্যের সাথে সংসার করেছে। সাইমনের সাথে তো বেশ ভালো তোমার সম্পর্ক, তবে ভাবিকে মেনে নিতে কিসের সমস্যা তোমার? মেয়ের কথা শুনে খালেদা খাতুনের চেহারা শুকনো হয়ে গিয়েছে। সাইমন খুব অপমান বোধ করতেছে নিজের স্ত্রীর মুখে এসব কথা শুনে। তবুও সাইমন আর খালেদা খাতুন চুপ হয়ে আছে, কারণ এখন সানিয়াকে কিছু বলেই ও আরো বেশি চটে যাবে তাই। সানিয়া খুব জেদি মেয়ে। ওর মা ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে এই বিয়েতে রাজি করেছে। তবে এখনও সানিয়া খোঁটা দেওয়ার বেলায় স্বামী কিংবা মা কাউকেই ছাড় দেন না। খালেদা খাতুন মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দেননি, বরং টাকাকে বিয়ে দিয়েছেন। টাকা দেখে ভেবেছিল খালেদা খাতুন সানিয়া সাইমনের সাথে খুব সুখী হবে, কিন্তু উনি এখনো জানতে পারেননি যে তার মেয়ে বিয়ের 4 বছর পার হয়ে গেল এখনো সংসার করেনি। লোক দেখানো কথাবার্তা বলল সবার সামনে বন্ধ কক্ষে, স্বামীর দিকে দৃষ্টিও রাখে না সানিয়া। যদিও এতে সাইমনের ভীষণ খারাপ লাগে। সাইমন মাঝে মাঝে খুব মিস করে আদিবাকে। সানিয়াকে পাওয়ার লোভেই সাইমন আদিবাকে ছেড়েছিল। এর পেছনে যদিও অন্য আরেকজনের হাত ছিল, সানিয়ার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। আদিবা দরজা বন্ধ করে কাঁদতে থাকে একাধারে। মনে পড়ে যায় সমস্ত অতীত। কোনো দোষ না থাকা সত্ত্বেও স্বামীর অবহেলার শিকার হতে হয়েছিল রোজ আদিবাকে। আদিবার একটাই দুর্বলতা ছিল, তা হলো সে গরিব বাবার মেয়ে, যার কারণে প্রাক্তন স্বামী বিয়ের 6 মাস পর থেকেই ওকে অবহেলা করা শুরু করেছিল। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে খুব আদিবার। সাইমনের সামনে যাওয়ার মতো কোনো ইচ্ছে নেই আদিবার। সাইমনকে দেখতেই আদিবার কষ্ট যেন বেড়ে যায় দ্বিগুণ। আহান এসে দরজা নক করতে কেঁপে ওঠে আদিবা। আদিবার একটু ইচ্ছে করছে না দরজা খুলতে, তবুও খুলতে হবে, নয়তো জাহান কষ্ট পাবে। মানুষটা যে ওকে ভীষণ ভালোবাসে, মানুষটাই তো তাকে নতুন জীবন দিয়েছে। যাই হয়ে যাক, এই মানুষটাকে কখনোই কষ্ট পেতে দিবে না আদিবা। আদিবা চোখের জল মুছে কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই আহান প্রশ্ন করা শুরু করে আদিবাকে। আদিবা প্রশ্নগুলো এড়িয়ে বলে, আসলে সিয়াকে খুব মনে পড়তেছে, আমার খুব মিস করতেছি মেয়েটাকে। আদিবার কথা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয় আহান। আহান আদিবার পাশে বসে ওর এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো ঠিক করতে করতে বলে, তুমি অনুমতি দিলে এক্ষুনি সিয়াকে আমি নিয়ে আসবো এই বাসায়।
তবে কিন্তু ভালো করেই জানো সিয়াকে খুব ভালোবাসি আমি। সিয়াকে ছাড়া থাকতে পারবো না বলেই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, যাতে সিয়াকে নিজের কাছে রাখতে পারি। কিন্তু তুমি কেন যে হঠাৎ এমন করছো বুঝছি না। বাচ্চা মেয়েটা আমাকে আর তোমাকে না পেলে খুব অস্থির হয়ে পড়বে। আদিবা কিছু বলে না, শুধু নীরবে দুফোঁটা চোখের জল ফেলে আর মনে মনে বলে, কিভাবে বুঝাবো আপনাকে সিয়াকে ছাড়া যে আমার দম বন্ধ হয়ে আসছে এই মহলে। অনেক কষ্টের ফসল সিয়া আমার। সিয়ার জন্মের পর এই প্রথম ওকে ছাড়া তিনটি রাত পার করলাম আমি। আমার বুকটা যে ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণা দিচ্ছি প্রতিনিয়ত। আদিবাকে আনমনা হয়ে থাকতে দেখে আহান বলে, আর কোনো কথা শুনবো না তোমার। আমি এখনই গিয়ে নিয়ে আসছি সিয়াকে। এটা বলেই আহান বসা থেকে দাঁড়িয়ে যায়। সাথে সাথে আদিবা বলে ওঠে, না বলছি তো আমি। কেন এত ঝামেলা করছেন শুধু শুধু? কিছুটা উচ্চস্বর বলে কথাটা আদিবা। আদিবাকে হঠাৎ এভাবে মেজাজ দেখাতে দেখি অবাক হয় আহান। কারণ আহান জানে আদিবা কোনো বড় কারণ ছাড়া এভাবে রেগেমেগে কথা বলে না কখনো। খুব ঠান্ডা মেজাজের মেয়েটা। আহান খুব শান্তভাবেই আদিবার দুই বাহুতে আলতোভাবে হাত রেখে বলে, সত্যি করে বলো, এই পরিবারের কে কি বলেছে তোমায়? সিয়াকে এই বাড়িতে আনতে কে নিষেধাজ্ঞা করেছে তোমায়? এবার আদিবা খুব চুপচাপ হয়ে গেল। মাথা নুয়ে অপরাধীর মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আদিবা। তখনই সানিয়া রুমে প্রবেশ করতে করতে বলে, ভাবিকে জিজ্ঞেস না করে আমাকে করো, কারণ হাজারবার রিকোয়েস্ট করলেও ভাবি তোমায় সেই মানুষটার নাম বলবে না। আহান কপাল ভাঁজ করে তাকায় সানিয়ার দিকে। সানিয়া নিজের রুমে যাওয়ার সময় হঠাৎ ভাই ভাবির কথার শব্দ শুনে দাঁড়িয়েছিল সেখানে। আদিবারা দরজার কাছেই ছিল বলে সব কথা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। আহানের পেছনে দাঁড়িয়ে আদিবা চোখ দিয়ে ইশারা করে যাচ্ছে সানিয়াকে, যাতে সে আহানকে খালেদা খাতুনের নামটা না বলে। আহান কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে, শুধু একবার বলো, কার কথায় সিয়াকে এই বাড়ির আনার অনুমতি দিচ্ছে না আদিবাদ আমাকে? আম্মুর কথাই। সানিয়ার মুখে নিজের মায়ের কথা শুনে মোটেও বিশ্বাস করতে পারছে না আহান, কারণ সে তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে। হঠাৎ করে বুকের ভেতর কেমন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছে আহানের। সানিয়া ভাইয়ের অবস্থা বুঝতে পেরে বলে, ভাইয়া একটা কথা বলি তোমায়, আমার কথায় কিছু মনে করিও না প্লিজ। মাকে এতটাও বিশ্বাস করিও না, নয়তো আমার মতোই পস্তাতে হবে তোমাকেও। আর ভাবি তোমায় বলছি, মায়ের কথায় চলিও না। ওনার কথা শুনলে পরে একসময় দেখা যাবে তোমার সংসারে আগুন জ্বলতেছে, শান্তিতে সংসার করতে দিবে না আম্মু তোমায়। এখনো অনেক কিছু বাকি আছে, সাবধানে থেকো। আর ভাই, তুই আমার মতো মাকে অন্ধবিশ্বাস করে নিজের সুন্দর জীবনটাকে নষ্ট হতে দিও না। আমার জীবন তো শেষ করলো ওই লোভী মা নামক মানুষটা। কথাগুলো বলতে বলতেই গলা ধরে আসছে সানিয়ার। তাই সে কথাগুলো বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে ছুটে চলে গেল নিজের রুমে। বোনের কথাগুলো বারবার বাজতে থাকে আহানের কানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। কি বলে গেল সানিয়া এসব? মা কি করে পারে সন্তানের সুখ শান্তি কেড়ে নিতে? আদৌ কি সম্ভব এসব করা একটা মায়ের পক্ষে? আহান নিজের রাগকে কন্ট্রোল করে আদিবাকে বলে, বিয়ের পর তো মেয়েদের বাপের বাড়ি থেকে ঘুরে আসতে হয় শুনেছি। চলো আজ ঘুরে আসি আমরা। আদিবা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে আহান আবারও বলে, মন খারাপ করা কি আছে এতে? বুঝলাম না। আমি জানি মা বাবা ছাড়া আর কেউ নেই তোমার পরিবারে যে তোমাকে বিয়ের পর দিন দেখতে আসবে। এসব তুচ্ছ বিষয় নিয়ে মোটেও মন খারাপ করবে না। এখন বলে দিলাম, যাও তৈরি হয়ে নাও, আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে আসি আমি। আহান আদিবাকে তৈরি হয়ে নিতে বলে নিজে বেরিয়ে গেল রুম থেকে। হনহনিয়ে মায়ের রুমের দিকে এগোচ্ছে আহান। আহানের বাবা আফজাল খান এই সময় অফিসে আছেন, তাই মায়ের সাথে কথা বলার জন্য এর চেয়ে ভালো সুযোগ সময় আর হতে পারে না। রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। লজ্জা করছে না তোর একটা ফকিন্নির জন্য নিজের মেয়ের সাথে উচ্চস্বরে কথা বলতে? তুই তো এমন ছিলি না। কি জাদু করেছে ওই ডিভোর্সি মেয়ে তোর উপর? মায়ের কথা শুনে মুচকে হাসলো আহান, তারপর কিছুটা গম্ভীর হয়ে পড়ল, তবে কঠিন সত্যিটা শুনে রেখো আম্মু, সিয়া আমার মেয়ে। সিয়া আমার পরিচয়ে বড় হবে, আর তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথা শোনাবে না আদিবাকে, বলে দিলাম। আর হ্যাঁ, আর একটা কঠিন সত্য আছে আমার জীবনের, যা একমাত্র আমি ছাড়া কেউই জানে না, আর কখনো জানবেও না কেউ। আহান, তুই কিন্তু ভুল করছিস বাবা। আদিবা মেয়েটা যদি এতই ভালো হতো তবে ওর ডিভোর্স হয়ে যেত না বিয়ের 1 বছর না ঘুরতে। তুই ওই মেয়েকে ছেড়ে দে বাবা। আমি আমার ভাইয়ের মেয়ে আফিফাকে বিয়ে করাবো তোকে। আফিফা অনেক সুন্দরী আর আমার ভাইয়ের অনেক টাকা পয়সা আছে। তুই সারা জীবন বসে বসে খেতে পারবি। আর সব থেকে বড় কথা হলো আফিফা তোকে ছোট থেকেই পছন্দ করে। ছি মা, এতটা লোভী তুমি! আমি ভাবতেই পারিনি কখনো। সানিয়া ঠিক বলেছে,
তুমি খুব লোভী একটা মহিলা। তুমি কখনো কারো ভালো চাও না, শুধু নিজের লোভটা সব তোমার কাছে। শোনো মা, আমি তোমার মতো লোভী না, আমি আমার বাবার মতোই খেটে খাওয়া মানুষ। খালেদা খাতুন একদম চুপ হয়ে গেলেন নিজের ছেলের চোখে নিজের জন্য এত তীক্ষ্ণ ঘৃণা দেখে। খালেদা খাতুনকে চুপ থাকতে দেখে আহান আবারও বলে, যাই হোক, আমি আদিবাকে নিয়ে সিয়াকে আনতে যাচ্ছি। কেউ যেন এই ব্যাপারে আর কোনো কথা না বলে। আমার মেয়ে আমার সাথেই থাকবে। আর হ্যাঁ, আজ রাতে ওখানেই থেকে যাব। চললাম, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে নিজের রুমের দিকে পা বাড়ালো আহান। খালেদা খাতুন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আহানের যাওয়ার দিকে। হঠাৎ করে খুব কষ্ট হচ্ছে খালেদা খাতুনের, আবার ভীষণ রকম রাগ হচ্ছে আদিবার উপর। আহান রুমে যেতে যেতে আফজাল খানের সাথে কথা বলে জানিয়ে দিল সে শ্বশুর বাড়িতে যাচ্ছেন। ছেলের সততায় ভীষণ খুশি আফজাল খান। আফজাল খান সবসময় মনে মনে চেয়েছেন তার ছেলে যেন কোনো গরিব ঘরের অসহায় মেয়েকে বিয়ে করে, আর আহান তার সেই আশাটাই পূরণ করেছে অজান্তেই। আফজাল খান মনে মনে এটা চাইলেও মুখে কখনো উচ্চারণ করেনি আহানের সামনে এই বিষয়ে কোনো কথা। আহান রুমে প্রবেশ করে আদিবাকে উদ্দেশ্য করে বলে, হয়েছে তোমার? খুব নরম সুর আদিবা বলে, হয়েছে। এই মিষ্টি কণ্ঠের ছোট্ট শব্দটা আহানকে মুগ্ধ করে বারংবার। যতই মন খারাপ থাকুক, আদিবার কাছে আসলে মন ভালো হয়ে যায় আহানের। আদিবা তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর খুঁটে খুঁটে দেখছে নিজেকে। আহান ধীর পায়ে আদিবার পেছনে গিয়ে কানে কানে বলে, এভাবে দেখো না, আমার হুড়পড়িকে নজর লেগে যাবে। সাথে সাথে লজ্জায় মাথা নুয়ে নেয় আদিবা। আদিবার ঠোঁটের চিকন হাসি স্পষ্ট ফুটে উঠেছে। আহান মৃদু হাসে আদিবাকে এভাবে লজ্জা পেতে দেখে। মেয়েটা বেশ লাজুক, একটুতেই লজ্জায় লাল হয়ে যায়। শ্যামবর্ণ চেহারার মায়াবী সুন্দরী আদিবা আহানের দৃষ্টিতে। আহান একটু কেশে বলে, এতটা লজ্জা পেও না গো মায়াবতী, নিজেকে কন্ট্রোল করতে পারবো না এই ভর দুপুরে। ফিসফিস করে কথাটা উচ্চারণ করেই ওয়াশরুমে চলে যায় আহান। আদিবা বেশ লজ্জা পেয়ে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। মানুষটা বড্ড সরল, যা বলার স্পষ্টভাবে বলে দিবে কোনো সংকোচ ছাড়া। এই কারণেই হয়তো আদিবার এত দ্রুত এই মানুষটাকে পছন্দ হয়ে গিয়েছে। শিয়ার কারণে এই সৎ মানুষটাকে আদিবা নিজের করে পেয়েছে। শিয়ার প্রতি এক অদ্ভুত টান আছে আহানের, তবে এখন একটা সত্যি আদিবার কাছে অজানা। আহান ড্রাইভ করছে আর আদিবা ওর পাশে চুপচাপ বসে আছে। আদিবাকে চুপচাপ বসে থাকতে দেখে আহান বলে, সিয়ার কাছে যাচ্ছি আমরা। তোমার তো খুব বেশি খুশি হওয়ার কথা, কিন্তু তা না করে মন মরা হয়ে চুপচাপ বসে আছো কেন? আহানের করা প্রশ্নের উত্তরে আদিবা শুধু এইটুকুই বলল, কিছু সত্য পৃথিবী সমান খুশি দেয় আমাদের, আর কিছু সত্য আছে যা ভয়ঙ্কর অগ্নিতে পুড়িয়ে ছাই করে ফেলে। আদিবার এমন কথাই হুট করে ধুকপুক করে ওঠে আহানের বুক, কেঁপে ওঠে সমস্ত শরীর। গাড়ির জানালা খোলা, এত এত বাতাসের মধ্যেও কপালে ঠোঁটের নিচে ঘেমে গেছে আহানের। কোনো ভয় প্রবেশ করলে আহানের মনে তখনই কপাল আর ঠোঁটের নিচে ঘেমে যায় ওর। হঠাৎই কোন সত্যের কথা বললো আদিবা, বুঝতে পারছে না আহান। কখনো কোনো কথা স্পষ্ট করে বলে না মেয়েটা। অদ্ভুত ধরনের এক মেয়ে, মনের কথাগুলো কখনো স্পষ্ট করে কারোর সাথে শেয়ার করবে না, শুধু গম্ভীর হয়ে একাকী চিন্তা করবে, যা আহানকে কাঁপিয়ে রেখে দেয়। আহানের গোপন সত্যটা জেনে গেল না তো আদিবা? এই ভয়ে ঘামছে সে। আহান ঠাস করে গাড়ি দাঁড় করিয়ে আদিবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু কিছু কথা স্পষ্ট বলতে হয়, সব কথা অস্পষ্ট রাখলে বুঝতে বড় কষ্ট হয়। গাড়ি স্টার্ট করুন, সিয়ার সাথে দেখা করার অপেক্ষার হচ্ছে না আমার। আমি তেমনভাবে কিছুই বলিনি যে আপনার বুঝতে অসুবিধা হবে। আদিবা কথাটি বলতেই লক্ষ্য করে আহানের মুখ ঘেমে আছে। সে দ্রুত হাত ব্যাগ থেকে টিস্যু বের করে ঘামগুলো মুছে দিল খুব যত্নে, আর মৃদু করে একটা হাসি দিল। আহান হতাশ হলো। এই মেয়ের পেট থেকে কথা বের করা মোটেও সহজ কাজ নয়। আহান গাড়ি স্টার্ট দিল। আদিবা আহানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভাবতে থাকে, কিভাবে বলবো মনের লুকানো কথাগুলো? আপনার মতো একজন মানুষ পেয়েছি ভাগ্য করে, আপনাকে আর কতই বা জ্বালাবো। আমার তো শুধু নিজের উপরই খুব ঘৃণা হচ্ছে। এতদিন পর নিজের মেয়ের সামনে কোন মুখ নিয়ে যাব আমি? সিয়া কি পারবে ক্ষমা করতে আমাকে? আমি যে কিছুতেই সিয়ার মুখোমুখি হতে পারবো না। আমি তো আমার মিষ্টি মেয়েটার মা হওয়ার যোগ্য না। আমি যদি ভালো মা হতাম তবে কখনোই এইটুকুন বাচ্চা মেয়েটাকে একা রেখে নিজের সুখ খুঁজতে বেরিয়ে পড়তাম না। আমি খুব খুব খারাপ মা, আমি একজন স্বার্থপর মা। আমি একবারও নিজের মেয়ের কথা ভাবিনি, শুধু নিজের কথাই ভেবে গিয়েছি। বিয়ের দিন বিদায়ের ঠিক আগের মুহূর্তে শ্বশুরি মা আমাকে বলেছিলেন যদি সিয়াকে আমি আমার সাথে করে ওই বাড়িতে নিয়ে যাই তবে উনি আমার মেয়েটাকে আমার থেকে চিরদিনের জন্য আলাদা করে দেবেন। সেই ভয়ে আমি আর ওকে আমার সাথে ওই বাড়িতে নিয়ে যাইনি। এখন সিয়াকে ওই বাড়িতে নিলে উনি সত্যি সত্যি যদি আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে দেন তবে কি নিয়ে বাঁচবো আমি? আমি নিঃস্ব হয়ে যাব আমার প্রাণটাকে ছাড়া। সব সত্যি তো আর আপনাকে বলতে পারছি না সিয়ার বন্ধু।
কিছু সত্যি খুব তিতা হয়, যা সবাই সহ্য করতে পারে না। আপনিও হয়তো সহ্য করতে পারবেন না নিজের মায়ের এমন আচরণ। গাড়ি থামতেই ভাবনা জগৎ থেকে ফিরে আসে আদিবা। আহানের দিকে তাকিয়ে বলে, সিয়ার বন্ধু, আমরা এত দ্রুত কিভাবে এসে পৌঁছালাম? সারা রাস্তায় ঘুমিয়ে থাকলে সময়ের হিসেব কিভাবে মিলাবেন সিয়ার আম্মু? ঘড়ি দেখো, বিকেল হয়ে এসেছে। মৃদু হেসে বলে আহান। আদিবা বেশ লজ্জা পেয়ে যায়। আর লজ্জা পেতে হবে না, নেমে আসুন এবার। গাড়ির দরজা খুলে দিয়ে বলে আহান। গাড়ির বাসা থেকে একটু দূরে একটা সাদা মাঠে পার্ক করেছে, তাই আরো কিছুটা পথ হেঁটে বাসায় যেতে হবে। দরজার সামনে এসে দাঁড়াতেই দুজনের কনক ওর হলো শিয়ার চিৎকার চেঁচামেচি। কাঁদতে কাঁদতে যেন হাঁপিয়ে উঠেছে ছোট্ট প্রাণটা। আদিবা শিয়ার কান্নার শব্দ শুনে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে। মা মেয়ে দুজনের সমান তালে কেটে যাচ্ছে। আহান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অদ্ভুত সুন্দর লাগছে দৃশ্যটা। আহানের চোখের কোনো জল জমাট বেঁধেছে। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে যেন দেহে প্রাণ ফিরে পেল আদিবা। মেয়ের চোখ মুখ সব মুছে দিয়ে আহানের দিকে আঙ্গুল তুলে আদিবা বলে, দেখো আম্মু, কাকে নিয়ে এসেছি, তোমার বন্ধুকে এনেছি। শিয়া একবার তাকিয়ে আহানের দিকে আবার মুখ ফিরে আদিবার বুকে মুখ গুজে ফেলে। আহান অবাক হয়। যে মেয়ে ওর জন্য পাগল ছিল, সে মেয়ে ওর থেকে মুখ ফিরে নিচ্ছে, মানতে পারছে না সে। আদিবা খুব যত্ন করে শিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মামুনিটার? বন্ধুকে জড়িয়ে ধরে আদর দিচ্ছে না কেন আজ? শিয়া মুখ ফুলিয়ে হেঁচকি তুলতে তুলতে বলে, আমি জানি বন্ধু পচা, খুব পচা। বন্ধু তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। বন্ধু একটু ভালো না। শিয়ার কথা শুনে ভীষণ কষ্ট হচ্ছে আহান। মেয়েটা মাকে ছাড়া খুব ভেঙে পড়েছে বুঝতে পারছে আহান। আদিবা আদর মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, এসব কথা তোমায় কে বলেছে মা? কেন, সবাই তো বলে। আমি যখন তোমার কাছে যাওয়ার জন্য জোরে জোরে কান্না করি, তখন পাড়ার মহিলারা এসে এগুলো বলে, আর নানুকে খুব কথা শোনাই। থেমে থেমে ধীর কণ্ঠে কথাগুলো বলে শিয়া। আদিবা সব বুঝে গেছে এসব কারা বলতে পারে, তাই শিয়ার সিয়াকে জেরা করেনি। সমাজে এমন মানুষের অভাব নেই। মানুষকে খোঁটা দিয়ে কথা না বলে, মানুষকে বিনা কারণে কষ্ট না দিলে তাদের দিন চলে না। বরাবরই এসব মানুষকে অপছন্দ করে আদিবা এবং দূরত্ব বজায় রাখে এসব মানুষের কাছ থেকে। নিস্তব্ধ বিকেলে নির্জন প্রহরে ঘুমে যায় শিয়া মায়ের বুকে। ঘুমের মধ্যে মেয়েটা কেমন জানি বড় বড় শ্বাস নিচ্ছে। এর নাম দীর্ঘশ্বাস। মেয়ের এমন অবস্থা দেখে আদিবার বুকটা চিড়ে যাচ্ছে যন্ত্রণায়। মেয়ের এমন অবস্থার জন্য বারংবার নিজেকেই দোষারোপ করছে আদিবা। শিয়া ঘুমিয়ে গেলে শিয়াকে খুব যত্ন সহকারে শুয়ে দেয় ওর বিছানায়। তারপর নিজের মায়ের কাছে গিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে ওঠে আদিবা। আদিবার মা ফাতেমা বেগমও শব্দ করে কেঁদে ফেলেন। মাকে কাঁদতে দেখে দ্রুত ঢোক গিলে ফেলে আদিবা। তারপর নিজেকে কন্ট্রোল করে নিজের চোখের জলগুলো মুছিয়ে মায়ের দুই গালে আলতো করে হাত ছুঁয়ে বলে, আমার জন্য অনেক কথা শুনতে হয়েছে মানুষের কাছে, তোমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো আমাকে। আর কখনো আমার জন্য কারো কাছে ছোট হতে হবে না, কথা দিলাম তোমাকে আমি। এইটুকু কথা বলে মায়ের চোখের জল মুছে দিয়ে যত্ন করে আদিবা। আহান শুধু দেখছে সব আর মুগ্ধ হচ্ছে। পরিবার তো এভাবেই সুন্দর। তারপর আদিবার মা ফাতেমা বেগম বলেন, তুই জামাইকে নিয়ে সিয়ার পাশে বস, আমি কিছু নিয়ে আসি খাবার জন্য। অনেক দূর থেকে এসেছিস। তখন আহান শাশুড়ির যাওয়ায় বাধা দিয়ে বলে, কোথাও যেতে হবে না আপনাকে আন্টি, সব প্রয়োজনীয় জিনিস আমি সাথে করে এনেছি। আদিবা অবাক হয় আহানের কথা শুনে, কারণ ও কিছু নিতে দেখেনি আহানকে। তবে কবে কিনলো আহান সব জিনিসপত্র? ফাতেমা বেগম মেয়ের জামাইয়ের দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে, তোমাকে দেখলে একটা ছেলে সন্তানের যে অভাব ছিল সেটা আর লাগে না। অনেক সুখী হও বাবা। আহান আর কিছু বলে না, শুধু মুচকি এসে সব এনে শাশুড়ির হাতে তুলে দেয়। ফাতেমা বেগম রান্নাঘরের দিকে এগিয়ে যান সব খাবার আর জিনিসপত্র নিয়ে, আর আদিবাকে বলে যান আহানকে নিয়ে ফ্রেশ হয়ে নিতে। ফাতেমা বেগম চলে গেলে আদিবা আহানের সামনাসামনি গিয়ে দাঁড়ায়। আহানের চোখে মুখে বিষণ্ণতা স্পষ্ট দেখতে পাচ্ছে আদিবা। আদিবা আহানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের দিকে দৃষ্টি রেখে বলে, আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন সিয়ার কথায়। সিয়া পিচ্ছি একটা মেয়ে, এত কিছু বোঝে না। মানুষের কথায় ভীষণ আঘাত পেয়েছি, মেয়েটা তাই কথাগুলো বলেছে। আর আপনি তো জানেনই সমাজে কিছু মানুষ আছে এমন যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। আপনি হয়তো জানেন না, ডিভোর্স হওয়ার পর থেকে আমার এই বাড়িতে থাকতে অনেক সমস্যা হয়েছে। মানুষের কটু বাক্যে প্রতিনিয়ত খুন হয়েছি আমি, তবুও এই মেয়ের জন্য বাঁচতে হয়েছে আমাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনাদের বাবা মেয়ের সম্পর্ক আবার আগের মতো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। দায়িত্ব আমি নিচ্ছি। আহান সিয়ার দিকে তাকিয়ে বলে, সিয়ার অভিমান হয়েছে। যাই হোক, আসো ফ্রেশ হয়ে আসি। ওয়াশরুম কোথায়? আহানের কথা শুনে মাথা নিচু করে ফেলে আদিবা। আহান লক্ষ্য করে আদিবা কেমন জানি হাত কসলাচ্ছে। কি হলো আসো, ফ্রেশ হতে হবে তো। আদিবা থেমে থেমে বলে,
আসলে বাথরুম তো বাহিরে, আপনি এই বাথরুমে মানিয়ে নিতে পারবেন না, আর হাত মুখ ধৌত করতে হলে পুকুরে যেতে হবে। এবার কুটকুট করে হেসে ওঠে আহান। বোকা বনে যায় আদিবা। হাসতে হাসতে আহান বসে পড়ে মোড়া পেতে। হা হয়ে দাঁড়িয়েছে আহানের অদ্ভুত কাণ্ড দেখছে আদিবা। ভ্রুকুচকে বলে আদিবা, কি হয়েছে, তো হাসছেন কেন আপনি? হাসবো না তো কি করব? পুকুরে কত কত সাঁতার কেটেছি বন্ধুদের সাথে একসময়, তুমি জানো? জানো না, কারণ বলা হয়নি কখনো তোমাকে। আর টয়লেট নিয়ে চিন্তা করতে হবে না, তা আমি ম্যানেজ করে নিব কোনোভাবে। চিল থাকো জনাবা, চিল। এটা বলে আদিবার হাত ধরে বাইরে নিয়ে আসে আদিবাকে আহান। পুকুর ঘাটে যেতেই কিছু মহিলা এসে আদিবাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। আদিবা বারবারই চাপা স্বভাবের মেয়ে, তাই সে বেশি কোনো কথা বলল না তাদের সাথে। পুকুর থেকে হাত মুখ ধুয়ে চলে আসার সময় আহানের কর্ণধারে কিছু কথা প্রবেশ করে। কিছু মহিলা বলা বলি করছিল, মেয়েটা এমনই লোক, শুধু বড়লোক পরিবারের ছেলেদের পটিয়ে বিয়ে করে নেয়। আরেকজন বলে, দেখিস, তোরা আগের বার যেমন বিয়ের 1 বছর না হতে আত্মহত্যা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবারও তেমনই হবে। অন্য আরেকজন বলে ওঠে, সেই দিন আর বেশি দিন দূরে নেই, আবারও দেখবি আর একটা বাচ্চা নিয়ে বুড়ো মা বাবার ঘাড়ে এসে বোঝা হবে। কথাগুলো শুনে আহান তাদের দিকে এগিয়ে যেতে নিলেই আদিবা ওকে আটকিয়ে দেয় আর বলে, ছাড়ুন ওদের কথা, অভ্যাস হয়ে গেছে কয়েক বছর ধরে এদের এমন কটু বাক্য শুনতে শুনতে। এখন আর গায়ে মাখি না এদের কথা। তাই বলে কিভাবে ছেড়ে দিব এদের? হাত ছাড়ো, কিছু কথা বলে আসি ওদের আমি। ঝাঁঝালো কণ্ঠে বলে আহান। আদিবা শক্ত গলায় বলে, বলছি তো ছাড়ুন এসব কথা, এদের সাথে তর্কে গিয়ে নিজের সময় নষ্ট করার কোনোই মানে হয় না, ঘরে চলুন। আদিবা কথাগুলো বলেই আহানের হাত ধরে ঘরে নিয়ে আসে। মাথা খারাপ হয়ে আছে আহানের। নিজে নিজেই দাঁত কিরমির করছে আর লাল চোখে আদিবার দিকে তাকাচ্ছে বারংবার। আদিবা ঢোক গিলে সে বুঝতে পারে আহান রেগে মেগে আগুন হয়ে গেছে। এসব কথা প্রথমবার শুনলে শরীরে এমন রাগ চড়ে বসবে স্বাভাবিক, কিন্তু আদিবার যে অভ্যাস হয়ে গেছে এসব শুনতে শুনতে। আদিবা চট করে গিয়ে একটা তোয়ালে নিয়ে গিয়ে দেয় আহানের দিকে। আহান তোয়ালে না নিয়ে পকেট থেকে টিস্যু বের করে মুছে নেয় হাত ও মুখমণ্ডল। আদিবা মন খারাপ করে নিজেই নিজের মুখ মুছে নেয় তোয়ালেটা দিয়ে। আহান বসে বসে ফোন ঘাটাঘাটি করছে। মেজাজ আরো বেশি বিগড়ে যাচ্ছে আহানের, কারণ গ্রামে নেটওয়ার্ক সমস্যা অনেক, যা ওর কাছে বিরক্তিকর মনে হচ্ছে এই মুহূর্তে। আদিবা আহানের সামনে গিয়ে দাঁড়ালে চোখ বড় বড় করে আদিবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আহান। আদিবা আমতামতা করে বলে, না মানে জানতে চেয়েছিলাম আপনি তো গাড়ি কোথাও থামাননি, তাহলে এত নাস্তা জিনিসপত্র কিনেছেন কখন? ঘুমিয়ে থাকলে সারা রাস্তায় দেখবে কিভাবে কেউ? শক্ত গলায় বলে আহান। আদিবা আর কিছু বলল না। আহানের মাথা ঠান্ডা হওয়া অব্দি আর কোনো কথা বলা যাবে না, বুঝতে পারছে আদিবা। ফাতেমা বেগম এসে বলেন, আদিবা মা, খেতে আয় জামাইকে নিয়ে। আদিবা আহানের দিকে এক নজর তাকালো। আদিবা ডাকার আগে আহান নিজে নিজেই শাশুড়ির সাথে খেতে চলে গেল। খেতে এসে আরেক ঝামেলা, নিচে পিড়েতে বসে খেতে হবে, যা আহান পারবে না, কারণ অভ্যাস নেই। শাশুড়িকে সেই কথা বললে আহান উনি একটা মাদুর এনে বিছিয়ে দেন। সেখানেও বসতে পারছে না কোনো মতে আহান। প্যান্ট পরিধান করে নিচে বসা খুব কষ্টসাধ্য, তার উপর আহানের অভ্যাসও নেই তেমন একটা। আদিবা এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল চুপচাপ। ফাতেমা বেগম আদিবাকে ডেকে বলে, জামাই বাবা তো বসতে পারছে না এখানে নিচে, তুই একটা ব্যবস্থা কর তো মা। আহান আদিবার দিকে আর চোখে তাকায়। আদিবা তা লক্ষ্য করেও কোনো রিয়েক্ট না করে ওর রুমে গিয়ে 2টা মোড়া আনে। একটা মোড়া আর একটা একটু ছোট। ছোট মোড়ায় বসতে দিয়ে বড় মোড়ায় প্লেট রাখতে দিয়েছে। নিজে থেকে সব খাবার প্লেটে সাজিয়ে রেখে দিয়েছে আদিবা। আহান কোনো কথা না বাড়িয়ে খেতে শুরু করে দেয়। আদিবা মৃদু হেসে খাওয়া শুরু করে। খাবার খাওয়ার মাঝখানেই আদিবার মাকে জিজ্ঞেস করে, বাবা কখন ফিরবে মা? এই তো আর কিছুক্ষণ পর ফিরবে, তুই খেয়ে নে মা, তোর বাবা দুপুরে খেয়েই বের হয়েছে। সন্ধ্যায় শিয়া ঘুম থেকে জেগে দেখে ওর এক পাশে আদিবা আর অন্য পাশে আহান ঘুমিয়ে আছে। সে এক পলক আহানের দিকে তাকিয়ে আদিবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চোখ দুটো বুজে নেয়। মেয়ের স্পর্শ পেয়ে জেগে যায় আদিবা। শিয়ার কপালে আলতো চুমু খেয়ে আদিবা বলে, ঘুম পূর্ণ হয়েছে আমার রাজকন্যার? মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা দোলায় সিয়া। তারপর আদিবা সিয়াকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে দিচ্ছে। তখন খেতে খেতে সিয়া বলে, আম্মু, তুমি পচা বন্ধুকে বলো চলে যেতে এখান থেকে। পচা বন্ধু এখানে থাকলে তোমাকে আবার আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। না মা, এমন করে বলে না। উনি তোমার পচে বন্ধু? কে বলেছে? উনি তো তোমার ভালো বন্ধু। তুমি জানো তোমার বন্ধু তোমার জন্য অনেকগুলো চকলেট এনেছে, আর সবচেয়ে বড় কথা কি জানো? কি কথা আম্মু? কথাটা হলো উনি তোমাকে আর আমাকে ওনার সাথে ওনাদের বাসায় নিয়ে যেতে এসেছে। আমরা সবাই মিলে ওখানে অনেক আনন্দ করব, খুব মজা হবে। তুমি সত্যি বলছো? বন্ধু ভালো? বন্ধু আর আমাকে কাঁদাবে না? হ্যাঁ মামুনি, আমি সত্যি বলছি। তোমার বন্ধু তোমাকে অনেক ভালোবাসে। তোমার বন্ধু তোমার জন্য অনেক খেলনা কিনে রেখেছে, বড় বড় পুতুল কিনেছে। ভালো না বাসলে কি কেউ এসব করে কারোর জন্য, বলো তো?
তাহলে বন্ধু আমার কাছ থেকে সেদিন তোমাকে নিয়ে চলে গেছিল কেন? সবাই বলেছে বন্ধু নাকি খুব পচা। মানুষের কথায় কান দিতে নেই মা। আম্মু কি কখনো মিথ্যা বলি তোমার সাথে বলো? না, আমার আম্মু সব থেকে ভালো। তাহলে এখন থেকে শুনবে তো আম্মুর সব কথা? শুনবো। আচ্ছা, তাহলে তোমার বন্ধু ঘুম থেকে উঠলে বন্ধুকে জড়িয়ে ধরে আগের মতো আদর দিবে তো? মুখে মিষ্টি একটা হাসি এনে হ্যাঁ সূচক মাথা দোলায় সিয়া। আড়াল থেকে মামের সব কথা শুনে আহান। ওদের কথা শুনে আহান খুব খুশি হলো। মনের ভেতর কোথাও একটা হারানোর ভয় লুকিয়ে আছে আহানের। অন্তরিক্ষে আজ তারার মেলা। চাঁদটাও বেশ গোলাকার আকৃতি ধারণ করেছে। আলোকিত হয়ে আছে সর্বত্র। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বয়ে চলছে আপন মনে। জ্যোৎস্না মাখাই রাতে উঠানে শীতল পাটি বিছিয়ে শুয়ে আছে আহান সিয়াকে নিয়ে। বেশ জমে উঠেছে বাপ বেটির সম্পর্ক আবার। খুনসুটি করছে দুজন আর খেলছে। সিয়া আহানের নিজের মেয়ে না হলেও সিয়াকে অসম্ভব রকম ভালোবাসে আহান। যেন পূর্বে কোনো সম্পর্ক ছিল আহানের সাথে সিয়ার। ওদেরকে এভাবে আনন্দ করতে দেখে আদিবার ওদের কাছে গেল না। কিছুক্ষণ একা সময় কাটাতে দিয়েছে আদিবা বাবা মেয়েকে। কারণ আদিবা জানে ওরা দুজন একে অপরকে অনেক ভালোবাসে। জন্ম থেকে নিজের বাবাকে কাছে পায়নি সিয়া, তাই আহানকে বাবা রূপে পাওয়ার পর থেকে সিয়া ভীষণ দুর্বল হয়ে পড়েছে আহানের প্রতি। সিয়ার জন্যই আজ আহান আর আদিবা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পেরেছে। আদিবা এক নজরে তাকিয়ে আছে আহান আর সিয়ার দিকে। আড়াল থেকে বাবা মেয়ের ভালোবাসা দেখে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে, বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। সাইমন যদি আমার জীবন থেকে চলে না যেত তাহলে এই মানুষটাকে পাওয়া হতো না আমার। হাজার শুক্রিয়া খোদার কাছে। মাঝরাতে ঘুম ভেঙে যায় আদিবার। তখন সে অনেক চেষ্টা করে আবার ঘুমানোর, কিন্তু কিছুতেই ঘুম আসে না। মনটা হঠাৎ কেমন চটপট করছে আদিবার। জানি না আগামীকাল সিয়াকে নিয়ে খানবাড়িতে গেলে কি হবে। আল্লাহ গো, আমার মেয়েটাকে কেড়ে নিও না আমার কাছ থেকে। সিয়া আমার বেঁচে থাকার শেষ সম্বল। নিজে নিজেই এসব কথা বলছে বিড়বিড় করে আদিবা। চোখে জলও জমান পেতেছে। অনুমতি পেলেই বুঝি গড়িয়ে পড়বে জলগুলো কান্না হয়ে। কপাল ভাঁজ হয়ে গেছে চিন্তায় আদিবার। শুয়ে থাকতে আর ভালো লাগছে না ওর। তাই ও উঠে বসে আছে। মোবাইল হাতে নিয়ে দেখে মাত্র 1:44। বুকটা কাঁপছে আদিবার। খালেদা খাতুনের বলা কথাগুলো যেন বারংবার কানে বাজছে ওর। পুরো রুম জুড়ে পায়চারি করছে ও। আমি যা করেছি নিজের স্বার্থে করলেও তোমাদেরকে বড্ড ভালোবেসে ফেলেছি। প্লিজ ছেড়ে যেও না আমায় তোমরা। তোমাদেরকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। আহান ঘুমের মধ্যেই বিড়বিড় করে এসব বলছে। লক্ষ্য করেছে আদিবা, কিন্তু কথাগুলো খুব আস্তে গুনগুন করে বলায় আদিবা বুঝতে পারেনি কিছু। আদিবা এসে আবার শুয়ে যায় নিজের জায়গায় এসে। সকালে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেই খানবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা। আফজাল খানকে ফোন করেছে আহানের কাছে। বাবার সাথে কথা বলা শেষ করেই আহান গাড়ি স্টার্ট দেয়। আদিবার মুখটা শুকনো হয়ে আছে। চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে আদিবার চেহারায়। লক্ষ্য করে সবটা আহান। আহান সামনের দিকে তাকিয়ে বলে, এত চিন্তা কিসের তোমার? অসুস্থ হতে হবে না চিন্তা করে। আমি আম্মুকে বলেছি সিয়া আমার নিজের মেয়ে, এবং তুমিও এখন থেকে সবাইকে এটাই বলবে সিয়া আমার মেয়ে। সবাই জানবে সিয়া আমার মেয়ে। আর কিছু শুনতে বা বুঝতে চাই না আমি। অবাক হয়ে শুনছে আদিবা আহানের কথা। তবে ভাবছে আবার সাইমনের কথা। কারণ ও সিয়াকে দেখলেই বুঝে যাবে যে সিয়া ওরই মেয়ে। কেননা ওদের ডিভোর্সের বয়স আর সিয়ার বয়স একই। মনে মনে বড্ড বেশি ভয় পাচ্ছে আদিবা। তবুও নিজের সব ভয় ভীতিকে কন্ট্রোল করে আদিবা বলে, আপনাকে একটা কথা বললে কিছু মনে করবেন না তো? কিছু মনে করার কি আছে? বলো, কি বলবে? আসলে আমি তো খানবাড়িতে নতুন কিছু জানি না এখনো ওই বাড়ি সম্পর্কে। সানিয়া আপুর ব্যবহার খুব ভালো লেগেছে আমার। মেয়েটা বড্ড নিষ্পাপ, কিন্তু আমার মাথায় একটা বিষয় আসতেছে না। কি বিষয়? সানিয়া আপুর বিয়ে 4 বছর হয়ে গেলেও উনি শ্বশুর বাড়িতে যান না কেন? এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। ওর বিয়ের 6 মাস আগে ওর শ্বশুর শাশুড়ি মারা যায় একটা দুর্ঘটনায়। ওর শাশুড়ি ছিল আম্মুর বান্ধবী। আম্মুকে সবসময় বলতে শুনি যে শ্বশুর শাশুড়ি নাই, আর সাইমনও বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকে। ওখানে নতুন বিজনেস শুরু করেছে নাকি 4 বছর আগে, তাই সানিয়া ওখানে একা থাকতে পারবে না বলে যেতে চায় না। বিয়ের পর সানিয়া শুধু এক রাত ছিল সাইমনের বাসায় গিয়ে। এরপর আর কখনো এক মুহূর্তের জন্যও যায়নি। আর সাইমনও কখনো জোর করেনি। সাইমন যখনই দেশে আসে আমাদের বাড়িতেই থাকে। সাইমনের বাবা মায়ের মৃত্যুর কথা শুনে অজানা এক কষ্ট ভর করে আদিবার বুকে। সাইমন অবহেলা করলো এই মানুষ দুজন ভীষণ ভালোবাসত ওকে, সবসময় আগলে রাখত। সাইমনের সাথে বিচ্ছেদের পর ইচ্ছে করে আদিবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। কারণ ওনাদের সাথে কন্ট্যাক্ট থাকলে সাইমনের মায়া কাটাতে পারতো না আদিবা কিছুতেই। নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে আদিবার। আহান ড্রাইভ করছে সামনে তাকিয়ে, তাই লক্ষ্য করতে পারেনি। চোখের জল মুছছে একটা লম্বা শ্বাস নিয়ে আদিবা বলে, তাহলে সানিয়াপুর স্বামীর সাথে বিদেশ গিয়ে থাকেন না কেন? আমার তো মনে হচ্ছে কোনো কারণ আছে এর পেছনে। তুমিও না? কি কারণ হতে পারে বলো তো? ছেলে ভালো। ও,
সানিয়া একা থাকতে পারবে না হয়তো, তাই যায় না স্বামীর সাথে। সাইমন কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। কি কাজ নিয়ে এত ব্যস্ত থাকি তা আমার ভালো করেই জানা আছে। মনে মনে বলে আদিবা। আহান ড্রাইভ করছেন, আদিবা ঝিমাচ্ছে। গাড়িতে উঠলে আদিবার ঘুম আসে। সিয়া হঠাৎ বলে আহানকে, বন্ধু, গাড়ি থামাও। সিয়ার মিষ্টি মাখা নরম কণ্ঠে আহান গাড়ি থামিয়ে দেয়। তারপর সিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আদুরে কণ্ঠে বলে, এখানে তো কিছুই নেই বন্ধু, এখানে নেমে কি করবে? সামনে একটা রেস্তোরাঁ আছে, সেখানে নামলে ইস্যু করতে পারবে। আরে পোকা বন্ধু, আমি হিসু করার জন্য গাড়ি থামাতে বলিনি। নিজের কপালে হাত মেরে বলে সিয়া। ওদের এমন কাহিনী দেখে কুটকুট করে হেসে ফেলে আদিবা। আদিবার হাসি দেখে কিছুটা লজ্জা পেয়ে যায় আহান। আহান ভ্রুকুচকে চোখ ছোট ছোট করে তাকায় সিয়ার দিকে। সিয়া একগাল হেসে বলে, ওই দেখো কত বড় কাশফুল বাগান, চলো না বন্ধু, আমরা যাই ওখানে, প্লিজ প্লিজ চলো না। মুচকে হাসে সিয়ার আচরণ দেখে আহান। আহান যাওয়ার জন্য গাড়ি থেকে নামতে গেলেই আদিবা শক্ত কণ্ঠে বলে ওঠে, কোথাও যেতে হবে না এখন, ক্লান্ত লাগছে, বাসায় যাব। আদিবার কথা শুনে মন খারাপ করে ফেলে আহান আর সিয়া। দুজনেরই ইচ্ছে করছে কাশফুলগুলো ছুঁয়ে দিতে। আহান আদিবার কানে কানে ফিসফিস করে বলে, আমরা যাচ্ছি, তুমি আসলে আসো, আর না আসলে অন্য ব্যবস্থা করতে হবে আমার। আদিবা ঢুক গিলে আর আমতামতা করে বলে, কি ব্যবস্থা? দেখতে চাও? বলুন শুনি। কোলে করে নিয়ে যাব। আহান এটা বলতেই আদিবা নিজে নিজে গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নেমে আদিবা বলে, থাকো তোমরা বাপ বেটি, আমি তোমাদের আগে চলে যাব কাশফুল বাগানে। আদিবা এটা বলেই হাঁটতে লাগলো। কাশফুল বাগানটা রাস্তা থেকে একটু দূরে, তাই কয়েক পা হেঁটেই যেতে হবে। আহান দ্রুত গাড়ি থেকে নেমে হাঁটা ধরে আদিবার সাথে পা মিলিয়ে। আহানের কোলে সিয়া। হাঁটতে হাঁটতেই আহান বলে, জানো, এই সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। এই মুহূর্তগুলো সারা জীবন বুকে জড়িয়ে রাখবো আমি। আদিবা কিছু বলে না, চুপচাপ থাকতে পছন্দ করে সবসময় আদিবা। আহান একটু একটু কথা বলতে চায় আদিবার সাথে, কিন্তু আদিবা প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না। ওরা তিনজন অনেক আনন্দ করতেছে কাশফুল বাগানে। সিয়া বিভিন্ন ভঙ্গিমা করছে আর সেগুলো ক্যামেরাবন্দি করছে আহান। সময়টা ধরে রাখা অসম্ভব হলেও স্মৃতিগুলো সহজে বন্দি করা যায়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে আসে ওদের। পথে রেস্তোরাঁয় দুপুরের খাওয়া সেরে এসেছে, তাই এসেই ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিছানায় গায়েলি দেয় আদিবা। সিয়া আদিবার সাথে ঘুমালেও ওর আগে ঘুম থেকে উঠে যায়। সিয়া ঘুম থেকে উঠে দেখে আদিবা ঘুমিয়ে আছে। পুরো রুম খোঁজেও আহানকে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে সিয়া। ছোট্ট ছোট্ট পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সিয়া। সাইমন অফিস থেকে ফিরেছে। নিজের রুমের দিকে এগোতেই সিয়াকে দেখে দাঁড়িয়েছে সাইমন। সিয়া গোল গোল চোখ করে তাকিয়ে আছে সাইমনের দিকে। মুখে মিষ্টি হাসি লেগেই আছে ছোট্ট পরিটার। সাইমন দুই পা সামনে গিয়ে সিয়াকে বলে, এত চেনা চেনা কেন লাগছে তোমায় ছোট্ট পরি? কে তুমি? মামুনি, আমাকে না বলে তুমি এই রুম থেকে বাইরে যাবে না কখনো, আর ওই আঙ্কেলটার কাছে একদম যাবে না, বুঝেছো? মুখে হালকা হাসির রেখা টেনে সিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তখন আদিবা ওদেরকে সামনাসামনি দেখে দ্রুত সাইমনের সামনে থেকে নিয়ে আসে সিয়াকে। ঘুম থেকে জেগে সিয়াকে পাশে না পেয়ে অস্থির হয়ে রুম থেকে বেরিয়ে যায় আদিবা ওকে খুঁজতে। আর দরজার সামনে আসতে দেখে সাইমন আর সিয়া মুখোমুখি। আদিবা সিয়াকে এভাবে নিয়ে আসার পর সাইমন ওখানেই দাঁড়িয়ে থাকে থ হয়ে। 5 বছর পর নিজের প্রাক্তন স্ত্রীকে এভাবে চোখের সামনে দেখবে কল্পনার বাহিরে ছিল সাইমনের। আরো বেশি অবাক হলো সাইমন আদিবাকে আহানের রুমে যেতে দেখে। সাইমন বুঝে গেছে যে আহানের স্ত্রী আর কেউ নয় বরং আদিবা। নিজের চোখকে যেন কিছুতেই বিশ্বাস করাতে পারছে না সাইমন। মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। 5 বছরে একদম অন্যরকম হয়ে গেছে মেয়েটা। সৌন্দর্য যেন বেড়ে গেছে দ্বিগুণ, ভাবছে সাইমন। প্রাক্তনকে সবসময় একটু বেশি সুন্দর লাগে আমাদের চোখে। যদিও আদিবা আহামরি কোনো সুন্দরী নয়, গল্পের নায়িকা বা সিনেমার নায়িকার মতো, তবুও উজ্জ্বল শ্যামলাবর্ণ মেয়েটার মাঝে চোখ আটকে যায় সকলে। সাইমন নিজের রুমে না গিয়ে চলে যায় খালেদা খাতুনের রুমে। খালেদা খাতুনের রুমে গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে, মা আপনি বলেননি কেন সত্যিটা আমায়? বলা প্রয়োজন মনে করিনি তাই বলিনি। বেশ, মানলাম প্রয়োজন মনে করেননি, কিন্তু আপনি কি জানেন একটু আগেই সামনাসামনি দেখা হয়েছে আমাদের। এত জানার কি আছে? এক ঘরে থাকলে দেখা হবে স্বাভাবিক। কিছুই স্বাভাবিক না। আপনি বুঝতে পারছেন না বিষয়টা? হালকা কেশে খালেদা খাতুন বলেন, এত বোঝাবুঝি কিছুই নেই, ভয় পেও না আদিবা, কিছুই বলবে না আহানকে। আদিবা যাতে আহানকে কিছু বলতে না পারে সেই দায়িত্ব আমার। তবুও আম্মু, আমার ভালো লাগছে না। এমনিতেই বিয়ের 4 বছর হয়ে গেলেও সানিয়া এখনো আমাকে মেনে নিতে পারেনি। মেনে নিক বা না নিক, সংসার তো করছে, তোমার সাথে তো থাকছে, আর বিয়ে 4 বছর হয়ে গেছে। এসব জানলেও সানিয়া এখন কিছু করতে পারবে না। ও এখন বাধ্য হবে তোমার সাথে সংসার করতে। শুধু একটা কাজ করতে হবে তোমার। কি কাজ? আমাকে নানি বানাতে হবে।
একটা বাচ্চা হয়ে গেলে সানিয়া আর চাইলেও ছাড়তে পারবে না তোমায়। আমি সানিয়াকে ভুল কোনো সিদ্ধান্ত নিতে দিবই না কখনো। খালেদা খাতুনের কথা শুনে মন খারাপ করে ফেলে সাইমন। কিভাবে বলবে শাশুড়িকে সানিয়ার সাথে যে তার তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি এখনো। আর সানিয়া তার মাকে এই কথা বলতেও নিষেধাজ্ঞা করেছে। সানিয়া বলেছে সাইমনকে তাদের মধ্যে যে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক নাই, এটা যদি সে খালেদা খাতুনকে বলে দেয় তবে সানিয়া মুহূর্তেই ডিভোর্স দিয়ে দিবে ওকে। এই ভয়ে সাইমন কিছু বলে না খালেদা খাতুনকে। বাবা মা মারা যাওয়ার পর খালেদা খাতুন ছাড়া আর কেউ নেই সাইমনের জীবনে, তাই সে ওনাকে হারাতে চায় না। সানিয়া সিয়াকে কোলে নিয়ে খেলা করছে। অল্প সময় মিশে গেছে সিয়া সানিয়ার সাথে। সন্ধ্যার পর আহান বাসায় ফিরে এসে দেখে ড্রয়িং রুমে বসে সানিয়ার সাথে খেলছে সিয়া। আহান বেশ খুশি হয়, কারণ অনেকদিন পর সানিয়ার মুখে হাসি দেখেছে সে। আদিবা রান্না করে সিয়া আর সানিয়ার জন্য পাস্তা বানাচ্ছিল। আহান ডাক দিতেই ছুটে আসে আদিবা। আদিবা আসতেই আহান আদিবার হাত ধরিয়ে দেয় আইসক্রিম, চকলেট, চিপস আরো কিছু খাবার। তখন আদিবা বলে, বাচ্চাদের বাহিরের খাবারে এত বেশি খাওয়ানো ঠিক নয়। বেশি না হলে কম খাওয়াবে, সমস্যা কি? আপনার সাথে কথা বলাই বেকার। এটা বলেই আদিবা রান্নাঘরে গিয়ে পাস্তা নিয়ে আসে ওদের জন্য। আহান রুমে যায় ফ্রেশ হতে। সানিয়া আদিবাকে বলে, ভাবি তুমি রুমে যাও, ভাইয়ার কিছু লাগে কিনা দেখে এসো, সিয়া মামুনিকে আমি খাইয়ে দিচ্ছি। আদিবা যেতে না ছিল জোর করে পাঠিয়ে দেয় আদিবাকে সানিয়া। আদিবা সিঁড়ি বেয়ে উঠে রুমের দিকে যেতেই মাঝখানে সাইমনের সাথে দেখা হয়ে যায় আবার। আদিবা সাইমনকে দেখিয়ে এড়িয়ে চলে যেতে নিলে ও বলে ওঠে, খুব সুন্দর হয়ে গেছো আগে থেকে। কথাটা কর্ণকুহর হতেই থেমে যায় আদিবার পা জোড়া। তার ছেলের হাসি দিয়ে আদিবা বলে, তাতে কি, আমি গরিব ঘরের মেয়ে, ফকিন্নি আমি। তোমার সাথে ঝগড়া করার মতো সময় আমার নেই। আর আপনার দিকে তাকানোর সময় আমার নেই। আমার স্বামী আর মেয়েকে নিয়ে প্রচুর ব্যস্ততা আমার। তুমি থেকে আপনি হয়ে গেলাম, যাক বাদ দাও সেটা। তুমি না বললেও আমি কিন্তু জানি সিয়া আমার মেয়ে। যেদিন তোমার হাতে ডিভোর্স পেপার দিয়ে চলে যাচ্ছিলাম সেদিন তোমার মা বলেছিল মেয়ে সন্তান জন্ম দিয়েছো তুমি। আর একটু আগে সিয়াকে তুমি আমার সামনে থেকে এভাবে নিয়ে গেছো, তাতেও কিছুটা সন্দেহ হয়েছে যে ওর সাথে হয়তো আমার কোনো সম্পর্ক আছে। সবশেষে আরেকটা কথা, আমাদের বিচ্ছেদের 5 বছর আর সিয়ারও আনুমানিক 5 বছরই হবে। তাই তুমি না বললেও আমিও বুঝেছি সিয়া আমার মেয়ে। সাইমনের কথা শুনে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না আদিবা। এক ছোটে নিজের রুমে চলে আসে আদিবা। আদিবার মনে ভয় ঢুকে গেছে, বুকটা কাঁপছে, যন্ত্রণা হচ্ছে ভীষণ। সাইমন যদি ওর থেকে ওর মেয়েকে ছিনিয়ে নিতে যায় তখন কি করবে, ও কাকে নিয়ে বাঁচবে, এসব ভাবতে ভাবতে কান্না করে দেয় আদিবা। সাইমনের কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। সিয়া ওর মেয়ে এত কিউট মেয়েকে রেখে 5 বছর সে নিখোঁজ ছিল। নিজের উপর রাগ হচ্ছে খুব, কিন্তু কিছু করারও তো নেই। খালেদা খাতুন যদি জানে সাইমন মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছে তবে তিনি রেগে যাবেন খুব। আর ওনাকে রাগানোর শক্তি সাইমনের নেই। খুব সম্মান করে সাইমন খালেদা খাতুনকে। আর আহান জানলেও সমস্যা হবে ব্যাপার, তাই চাইলেও নিজের মেয়েকে নিজের কাছে রাখতে পারবে না সাইমন। তবে সাইমনের মনে নাড়া দিচ্ছে বারংবার একটাই প্রশ্ন, আহান সব জেনে শুনে একটা মেয়েকে নিয়ে কেন আদিবাকে বিয়ে করেছে? এর পিছনে কোনো রহস্য নেই তো? আহান কি সত্যিই ভালোবাসে আদিবাকে, নাকি সবটাই চোখের ভুল? সামনে কিছু আর পিছনে অন্য কিছু নয় তো? খটকা লাগছে সাইমনের মনে। সাইমন ড্রয়িং রুমে আসতেই দেখে সানিয়া সিয়াকে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে। অপলক তাকিয়ে সেই দৃশ্য উপভোগ করছে সাইমন। সানিয়া সাইমনকে দেখেও না দেখার মতো হয়ে আছে। এই মানুষটাকে মোটেও সহ্য হয় না সানিয়ার। সাইমন সিয়ার পাশে বসে সিয়াকে উদ্দেশ্য করে বলে, সিয়া মামুনি, তুমি কি খেলবে আঙ্কেলের সাথে? না সূচক মাথা দোলায় সিয়া। মন খারাপ করে ফেলে সাইমন। তারপর আদুরে কণ্ঠে বলে, কেন মামুনি, আমি তো তোমার আব্বুর মতোই। কথাটা বলতেই গলা ধরে আসছে সাইমনের। সানিয়া কর্কর গলায় বলে ওঠে, বুঝলাম না আমি, ছোট একটা মেয়েকে এত জোর করছো কেন তুমি? চুপ করবে, কথা বলতেছি তো আমি। কিছুটা বিরক্ত হয়ে বলে সাইমন। সানিয়া আর কিছু বলল না। সাইমন আবারও বলে, বলো মামুনি, কেন খেলবে না আমার সাথে? কারণ আম্মু বলেছি তোমার কাছে না যেতে। নরম কণ্ঠে বলে সিয়া। এটা শোনা মাত্রই রাগ উঠে যায় সাইমনের। সে হনহনিয়ে রাগে ফুসতে ফুসতে বাহিরের দিকে চলে যায় সদর দরজা দিয়ে। সানিয়া অবাক নয়নে দেখছে শুধু সব। হঠাৎ কি হয়ে গেল সাইমনের বুঝতে বড্ড অসুবিধা হচ্ছে সানিয়ার। আর আদিবাই বা কেন সাইমনের কাছে যেতে নিষেধাজ্ঞা করেছে এই পিচ্ছি মেয়েকে? কি চলছে ঘরে এসব? গতকালও সাইমনের সাথে দেখা করার জন্য নিচে নামিনি আদিবা। চোখ কি ধোকা দিচ্ছে? আহান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আনমনা হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদিবা। আদিবাকে দেখে আহান ওর দিকে এগিয়ে যায়। আদিবা যেন অন্য এক দুনিয়া হারিয়ে ফেলেছে নিজেকে। আহান যে তার এতটা কাছে তা লক্ষ্যই করতে পারেনি সে। আহান আদিবার কানের কাছে গিয়ে এহেম এহেম করে 2 বার কাশি দেয়। তবু আদিবা আনমনা হয়ে আয়নার দিকেই তাকিয়ে আছে। বুকটা ভীষণ ভার হয়ে আছে আদিবার। আহান এবার ফুদে আদিবার চোখে মুখে। হুঁশ ফিরা আদিবার। আদিবা কিছুটা নড়ে চড়ে দাঁড়িয়ে ড্রেসিং টেবিল গোছানোতে লেগে যায়। আহান বলে,
কি হয়েছে? মন মরা হয়ে আছো কেন আবার? কই না তো, ঠিক আছি আমি। বোকা বানানোর চেষ্টা করিও না, সব বুঝি আমি। বলো কি হয়েছে? ভয় হচ্ছে। আবারও ভয় পাচ্ছ তুমি? বলছি তো আমি থাকতে সিয়াকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না, আর এই দায়িত্ব আমার। আর যদি সিয়ার বাবা নিতে আসে ওকে, তখন কি করবেন? হঠাৎ এমন কথা শুনে চমকে উঠে আহান, চোখ বড় বড় করে থাকা আদিবার দিকে। 5 বছর যেহেতু আসেনি মানুষটা নিজের সন্তানকে দেখতে, তবে 5 বছর পর আর নিতেও আসবে না। অযথা চিন্তা করো না তো। আদিবা আর কিছু বলে না আহানকে, তবে মনে মনে ভীষণ ভেঙে পড়েছে সে। আহান যখনই আরেকটু কাছে যাচ্ছিল আদিবার, তখনই দরজায় কেউ নক করে, আর আহান মুখটা ফ্যাকাশে করে ফেলে। আদিবা গিয়ে দরজা খুলতে দেখে সামনে দাঁড়িয়ে আছে অন্তরিক্ষে জমে আছে মেঘ। থমকে থাকা মেঘগুলো বেশ চমৎকার দেখতে না লাগলেও মন্দও লাগে না। বৃষ্টির আগ মুহূর্তে যে মেঘ থমকে থাকে, সেই মেঘ বেশি সময় নেয় না পৃথিবীটাকে শীতল করে দিতে, নিজের জমানো সব অস্ত্র দিয়ে। এই থমকে থাকা মেঘ সবার মনে দোলা দিতে না পারলেও আহানের বেশ প্রিয় এই মেঘমালা। আহান যতই কাজে বিজি থাকুক না কেন, সেই মুহূর্তটা কখনোই মিস করে না। সবসময় থমকে থাকা মেঘে নিজেকে বিলিয়ে দিতে ভালো লাগে আহানের। কিন্তু আজকে আকাশে থমকে থাকা মেঘ থাকলেও তা স্পষ্ট দেখা যাচ্ছে না রাতের আধারে, যার কারণে মন খারাপ করে বসে আছে ব্যালকনিতে আহান। আদিবা সিয়াকে নিয়ে প্রবেশ করতেই আহান তাকায় ওদের দিকে। সিয়া আদিবার কোল থেকে লাফ দিয়ে আহানের কোলে চলে যায়। আদিবার চেহারায় ফুটে উঠেছে একরাশ ক্লান্তি। জীবনের সাথে যুদ্ধ করতে আর পারছে না মেয়েটা। তখন খালেদা খাতুন এসে দরজা নক করেছিল। আদিবা দরজা খুলতেই হাসি মুখে খালেদা খাতুন বলেন, মা, একটু আমার রুমে এসো তো, কথা আছে কিছু। খালেদা খাতুনের এই কথা বুক কাঁপিয়ে দিয়েছিল আদিবার। খালেদা খাতুন কথাটা বলে চলে যাওয়ার পর আহান আদিবাকে বারণ করে দেয় না যাওয়ার জন্য। তবু আদিবা গিয়েছিল, কারণ আদিবার অজানা ছিল তার শাশুড়ি থেকে কি কথা বলবে সেটা। এমন অদ্ভুতভাবে আদিবাকে ব্ল্যাকমেল করা হবে জানলে সে কখনোই যেত না। ভাগ্য আর কত খেলবে, কিছু ভাবতে ভালো লাগছে না আদিবার। আহান বুঝে গিয়েছে যে তার মা হয়তো এমন কিছু বলেছে আদিবাকে যা সে মেনে নিতে পারছে না। যখনই আহানকে সব সত্যি বলে দিবে ভেবেছিল আদিবা, তখনই তার শাশুড়ির আগমন, তারপর বিভিন্নভাবে তাকে কথা শোনানো। ক্লান্ত হয়ে গিয়েছে আদিবা এবার। আহান সিয়াকে দোলনায় বসিয়ে দিয়ে ওর হাতে একটা খেলনা দিয়ে বলে, মামনি তুমি এটা দিয়ে খেলা করো, আমি একটু তোমার মামের সাথে কথা বলে নিই, কেমন? খেলনা হাতে নিয়ে হ্যাঁসূচক মাথা নাড়ে সিয়া। আদিবা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আহান আদিবার কাছাকাছি যেতেই লক্ষ্য করে আদিবার চোখে জল, বুকটা মোচড় দিয়ে ওঠে হঠাৎ আহানের। প্রথম দিকে স্বার্থ খুঁজলো, এখন ভীষণ ভালোবেসে ফেলেছে আহানের শ্যামবতীকে। আহান আদিবাকে নিজের দিকে ঘুরে খুব যত্ন করে চোখের জলগুলো মুছে দেয়, তারপর বলে, কি বলেছে আম্মু যার জন্য আমার শ্যামবতীর চোখে জল? খালেদা খাতুন যা বলেছে তা আহানকে বলা সম্ভব নয়, কিন্তু এখন আহানকে কিছু একটা বলে বুঝতে হবে। কি বলবে আহানকে ভাবছে আদিবা। আহান আবার বলল, কি হলো, কি এত ভাবছো? বলো কি বলেছে আম্মু? আমি তো কষ্টে কাচ্ছি না, আমার চোখের জল খুশির জল, কারণ আম্মু আমাকে আর সিয়াকে মেনে নিয়েছেন, সিয়াকে কোলে নিয়ে আদরও করেছেন। একটু হাসার চেষ্টা করে কথাগুলো বলে আদিবা। আহানের কেন জানি মনে হচ্ছে আদিবা সত্যিটা বলছে না ওকে। আদিবা মিথ্যা বলতে পারে না, যা আহান খুব ভালো করেই জানে। আদিবার কথায় যে বিন্দুমাত্র সত্য নেই তা স্পষ্ট বুঝতে পারছে আহান। আদিবা দ্রুত আহানের দিক থেকে অন্যদিকে ফিরে দাঁড়ায়। আহান কিছু বলতে যাবে, তখনই আদিবা বলে উঠে আপনি সিয়াকে নিয়ে ডাইনিং এ যান, সবাই হয়তো অপেক্ষা করছে, আমি একটু ওয়াশরুমে যাব। চলে যায় ওয়াশরুমে। আহানের রাগ হচ্ছে খুব। চাপা স্বভাবের মানুষ ভালো, কিন্তু এতটাও চাপা স্বভাব ভালো না। নিজের সব কষ্ট একাই সহ্য করে নিবে, তবু কারোর সাথে টুকরো কথা শেয়ার করবে না। এমন কেন মেয়েটাকে? দেখ, নিজে নিজেই বিড়বিড় করে আহান। সিয়া দোলনা থেকে নেমে আহানের সামনে এসে দাঁড়িয়ে দুই হাত উপরের দিকে তুলে দিয়ে বলে ওকে কোলে নিতে। আহান সিয়াকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে, উদ্দেশ্য ডাইনিং রুমে যাবে। যেতে যেতে সিয়া বলে, বন্ধু, তুমি আম্মুকে বকা দিছো কেন? সিয়ার মুখে এমন কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল আহান। মাঝে মাঝে সিয়া এমন কথা বলে যে আহান তার উত্তরই খুঁজে পায় না, কিন্তু সিয়ার এই পাকনামি কথা বেশ ভালো লাগে আহানের কাছে। আহান সিয়াকে কিছু না বলে সিয়ার কপালে একটা চুমু খেয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। আদিবা ওয়াশরুমে গিয়ে নিচে বসে পড়ে, 2 হাঁটু বুকে নিয়ে। আজ কষ্টটা একটু বেশি হচ্ছে, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতে বড্ড বেশি কষ্ট হচ্ছে, চোখের জলগুলো মানছে না কোনো বাধা। মাঝে মাঝে কিছু কষ্ট এমনই হয় যা মানুষকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। হাঁটু বুকে নিয়ে মাথা হাঁটুর মধ্যে গুজে অঝরে কেঁদে যাচ্ছে আদিবা। আর পারছে না সে মেনে নিতে। কতই বা সহ্য করা যায়। আহান কি মিথ্যা বলতে চায়নি আদিবা, তবুও বলতে হলো, নয়তো যে খালেদা খাতুন তার থেকে সব কেড়ে নেবে। আদিবার মনে পড়ে যায় সেদিনের কথা, যখন খালেদা খাতুনের সাথে তার প্রথম দেখা হয়েছিল। তখন স্যামনের সাথে বিয়ের 1 মাস 3 দিন চলছিল আদিবার। হঠাৎ একদিন সে বাসায় আগমন ঘটেছিল খালেদা খাতুনের।
কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলেছিল আদিবা। তখন আদিবাকে দেখে বেশ অবাক হয়েছিলেন খালেদা খাতুন আর জিজ্ঞেস করেছিলেন, তুমি কি এই বাসার নতুন কাজের মেয়ে? লজ্জা নিয়ে নরম কণ্ঠ বলেছিল আদিবা সে সাইমনের স্ত্রী। কেঁপে উঠেছিল যেন সেদিন খালেদা খাতুনের পৃথিবী। আদিবাকে দরজার সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে খালেদা খাতুন হনহনিয়ে প্রবেশ করেন ঘরে। তারপর উচ্চস্বরে ডাকতে থাকেন সাইমনের মা ফিরোজ আলমকে। বিকেলবেলা ছিল বলে সে সময় ঘুমাচ্ছিলেন ফিরোজ আলম। খালেদা খাতুনের কণ্ঠ পেয়ে ঘুম থেকে উঠে ভালো করে পরনের কাপড় ঠিক না করে ছুটে আসেন ড্রয়িং রুমে। আদিবা এখনো দাঁড়িয়ে আছে দরজার পাশে। ফিরোজ আলমকে এভাবে এলোমেলো ভাবে ছুটে আসতে দেখে বেশ চমকে যায় আদিবা। বুঝতে পারছেন আদিবা কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। ফিরোজ আলম এসে খালেদা খাতুনকে জড়িয়ে ধরে বলে, এখানে কথা বলা যাবে না, বাইরে কোথাও গিয়ে কথা বলবে। ফিরোজ আলম খালেদা খাতুনের ডাকে বুঝে গিয়েছিলেন যে উনি খুব রেগে আছেন এবং কি কারণে রেগে আছেন সেটাও জানেন। একটু পরে ফিরোজ আলম তৈরি হয়ে এসে খালেদা খাতুনকে নিয়ে বেরিয়ে পড়েন। আদিবাকে বলেছেন যাওয়ার সময় তিনি কাজে যাচ্ছেন, কিন্তু আদিবা সেদিন অজানা ছিল যে ওই দিন থেকেই ওর সুখের দিন ঘনিয়ে আসছে, যদিও আজকে খুব ভালো করে বুঝতে পারছে সেটা। এইদিকে সবাই ডাইনিং এ অপেক্ষা করছেন রাতের খাবার খাওয়ার জন্য। খালেদা খাতুন একবার বললেও আদিবাকে ছাড়া খাওয়া শুরু করার জন্য আফজাল খান রাজি হয়নি। তিনি তার পুত্রবধূকে ছাড়া কিছুতেই খাবার ছুবে না বলে দিলেন। সিয়াকেও বেশ আদরে রাখছেন আফজাল খান। আফজাল খান ইশারায় ডাকলেই সিয়া ওনার কাছে যায়। আফজাল খান খুব সাবধানে কোলে তুলে নিলেন সিয়াকে। তারপর বললেন, আজ থেকে তুমি এই পরিবারের নতুন সদস্য। সিয়া খান তোমার সম্পূর্ণ নাম আজ থেকে। এটা শুনে আহান খুব বেশি খুশি হয়েছে। আনন্দ হচ্ছে আহানের ভীষণ তার বাবার কথা শুনে, কিন্তু অপরদিকে রাগে জ্বলছেন খালেদা খাতুন। সহ্য হচ্ছে না খালেদা খাতুনের এসব, কিন্তু কিছুই করার নেই। তার কারণ আফজাল খানের কথার উপরে কথা বলার সাহস তার নেই। সাইমনও এখনো ফিরেনি। সানিয়া মায়ের কথায় একবার কল দিল, সাইমন রিসিভ করেনি, কিন্তু মেসেজ করে জানিয়ে দিয়েছে যে আজ সে বাসায় ফিরবে না, নিজের বাসায় থাকবে। আদিবার বেশি সময় লেগে যাচ্ছে দেখে সানিয়া সবাইকে বসতে বলে আদিবাকে ডাকতে যায়। সানিয়ার রুমে এসে ভাবি বলে ডাক দিতে কেঁপে ওঠে হঠাৎ আদিবা। সানিয়ার কণ্ঠস্বর বুঝতে পেরে আদিবা দ্রুত বসা থেকে মুখমণ্ডল ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। আদিবা ওয়াশরুমে, সেটা বুঝে সানিয়া বসে থাকে বিছানায়। আদিবা জোরে জোরে শ্বাস নেয়, তারপর নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। আদিবা বেরিয়ে এসে বলে, সরি গো, একটু দেরি হয়ে গেল, সবাই অপেক্ষা করছি, সেটা মাথায় ছিল না আমার। সানিয়া বসা অবস্থায় বলে, কিভাবে বুঝলে খাওয়ার জন্য ডাকতে এসেছি তোমায়? এই সময় এসেছো তাই আর কি। কিছুটা হাসার চেষ্টা করে বলে আদিবা। সানিয়া বুঝতে পারছে আদিবা ঠিক নেই, কপালে ভাঁজ পড়ে আছে আদিবার, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে, আর চোখ মুখ ফুলেও গেছে, যেন মরা কান্না কাছে এমন দেখাচ্ছে আদিবাকে। ভাবি, তোমার কি শরীর খারাপ? ভ্রু কুচকে বলে সানিয়া। আদিবা কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, তেমন কিছু না বোন, একটু খারাপ লাগছে, শুধু ঘুমালে ঠিক হয়ে যাবে। সত্যি বলছো তো? সন্দেহজনক স্বরে বলে সানিয়া। সত্যি বলছি, তুমি হাঁটা ধরো, আমি আসছি পেছনে। আদিবা আমতামতা করে বলে। সানিয়া বেরিয়ে যায় রুম থেকে। আদিবা মুখে কিছু ফেস পাউডার মেখে নেয় হালকা করে, যাতে করে ওর এমন ফোলা চোখ মুখ কেউ ধরতে না পারে। আদিবা ভালো করে তৈরি হয়ে রুম থেকে বাইরে পা রাখতেই দেখে সানিয়া দাঁড়িয়ে আছে রুমের বাইরে। আদিবা সানিয়াকে উদ্দেশ্য করে বলে, কি গো দাঁড়িয়ে আছো যেভাবে? ভাবি, কিছু কথা ছিল তোমার সাথে। খুব শক্ত কণ্ঠে বলে সানিয়া কথাটা। আদিবা ভয় পেয়ে যায় কিছুটা। সানিয়া কিছু জেনে গেল না তো? সানিয়া যদি জেনে যায় সব, তাহলে খালেদা খাতুন রেগে যাবে, আর উনি রেগে গেলে আদিবার জীবন আবারও অন্ধকারে ডুবে যাবে। এইসব ভাবছে আদিবা, তখনই সানিয়া বলে ওঠে, কি সম্পর্ক তোমার সাইমনের সাথে? ধুকপুক করে ওঠে আদিবার বুক। কি সম্পর্ক মানে? সাইমন তোমার স্বামী হলে আমার নন্দাই হবে, এটাই তোর সম্পর্ক তাই না? খানিকটা চিন্তা করে বলে আদিবা। ও এই কথা, তাহলে যদি এটাই আসল কথা হয় তাহলে চিন্তা করে কেন বলতে হলো? তোমার কথাটা হুট করেও বলে দিতে পারতে। তুমি হঠাৎ করে এমন অদ্ভুতভাবে কথা বলছো কেন বুঝলাম না, আর এসব কেমন সন্দেহজনক প্রশ্ন করতেছো তুমি আমায়? কিছুটা উত্তেজিত হয়ে কথাগুলো বলে আদিবা। সানিয়ার রাগ হচ্ছে এই মুহূর্তে আদিবার উপর, কারণ সানিয়া বেশ বুঝতে পারছে যে আদিবা কথা লুকানোর চেষ্টা করছে। সানিয়া রাগান্বিত কণ্ঠে বলে, তুমি কেন সিয়াকে সাইমনের সাথে খেলতে নিষেধ করেছো? আর এটা শুনে সাইমন কেন রেগে চলে গেল? আছে তোমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো? হ্যাঁ আছে উত্তর। সাইমন কেন রেগেছে তা আমার জানা নেই, আর সিয়াকে আমি সাইমনের সাথে খেলতে নিষেধাজ্ঞা করিনি। আমি শুধু সিয়াকে বলেছি যেন অপরিচিত কারোর সাথে যেন সে না মিশে খেলে। সাইমনকে হঠাৎ দেখে চিনতে না পেরে হয়তো সিয়া আমার কথাটা বলেছে। সব কথা স্পষ্টভাবে না জেনে শুনে এভাবে সন্দেহ করা উচিত হয়নি তোমার। কথাগুলো বলেই আদিবা ডাইনিং এ চলে যায়। ভয় এখনো কাঁপছে আদিবার পুরো শরীর। সানিয়ার খুব লজ্জা লাগছে সবটা না জেনে এভাবে ভাবিকে সন্দেহ করার জন্য, কিন্তু সাইমনের ওভাবে রেগে যাওয়াটা সন্দেহের সৃষ্টি করতেছে সানিয়ার মনে বারংবার। সানিয়া আদিবার কথা বিশ্বাস করবে কিনা সেটাও ভাবতেছে।
খাওয়া দাওয়া শেষে রুমে যাওয়ার সময় সানিয়া আদিবাকে বলে, ভাবি একটু আমার রুমে আসবে প্লিজ। আদিবা সিয়াকে নিয়ে রুমে যেতে বলে আহানকে। আহান চলে যায় রুমে, কিন্তু সানিয়া হঠাৎ আদিবাকে রুমে ডাকলো কেন সেই বিষয়টা ভাবাচ্ছে আহানকে। সানিয়া হাত ধরে নিজের রুমে নিয়ে যায় আদিবাকে। আদিবাকে বিছানায় বসে দিয়ে সানিয়া বলে, ভাবি সরি, ওই সময় শুধু শুধু সন্দেহ করেছিলাম বলে ক্ষমা করবে তো এই ছোট বোনটাকে। বেশ নরম কণ্ঠে বলে সানিয়া কথাটা। আদিবা সানিয়ার হাত জোড়া ধরে বলে, এমা কি বলতেছো এসব তুমি? তোমার সন্দেহটা হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু আমি কিছু মনে করিনি। সানিয়া মিষ্টি করে একটা হাসি দেয়। আরো কিছুক্ষণ খোশ গল্প করে আদিবা পা বাড়ায় নিজের রুমের পানে। হঠাৎ করে কেন জানি সানিয়াকে দেখলে কষ্ট হচ্ছে আদিবার। মনে পড়ে যাচ্ছে সাইমনের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। সানিয়াকে সহ্য করা সম্ভব হচ্ছে না আদিবার, তবুও তা প্রকাশ করতে পারবে না এই মুহূর্তে আদিবা। আদিবার সব সত্যি না জানলেও কিছুটা আন্দাজ করতে পারতেছে খালেদা খাতুনের কথা ধরনে। আদিবার কেন জানি বারংবার মনে হচ্ছে ওর সুখে নিরে সানিয়ার বিষাক্ত প্রবেশ করেছিল। যদিও এসব কিছুই এখনো স্পষ্ট নয় আদিবার কাছে, শুধুমাত্র ধারণা করতেছে ও এসব। আদিবা আনমনা হয়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করেন নিজের রুমে। আহান সিয়াকে ঘুম পাড়ি দিয়ে অপেক্ষা করছিল আদিবার জন্য। আদিবা আসতেই আহান প্রশ্ন ছুড়ে ওর পানে, সানিয়া কেন রুমে নিয়ে গেল তোমায়? কি চলছে সব ঘরে? একবার মা ডেনে নিয়ে যায়, অন্যবার সানিয়া। কি চলছে বলবে একটু? এত উত্তেজিত হচ্ছেন কেন আপনি? মেয়েদের কত পার্সোনাল কথা থাকে, সব কি বলা যায় পুরুষদের? ঘুমার এখন আমারও বেশ ঘুম পাচ্ছে। এটা বলে আদিবা শুয়ে চোখ বন্ধ করে ফেলে দ্রুত, নয়তো যে আহান সব কথা বের করে ফেলবে তার পেট থেকে। আহান সব জানলে অনেক সমস্যা হয়ে যাবে এই ঘরে। আদিবা চায় না তার বিয়ের 1 মাস না করাতেই এসব ঝামেলায় পড়ুক আহান। আদিবার এমন অস্পষ্ট কথায় খুব বেশি রাগ হচ্ছে আহানের, তবুও সে চুপচাপ শুয়ে পড়ে, কারণ সে জানে আদিবার সাথে কথা বলে কোনো লাভ নেই এখন। আদিবা সহজে কোনো কথা বলে না স্পষ্টভাবে, যা আহান প্রথম থেকেই জানে। সানিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনি দিয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টি আসলে সানিয়া পুরনো স্মৃতিতে মেতে ওঠে খুব করে, কিন্তু তার সাথে নিয়ে আসে একরাশ হতাশা। 4 বছর আগে সানিয়ার জীবন সুন্দর ছিল, এটা ভেবে বেশ আফসোস করে সানিয়া। এই বৃষ্টিমুখর দিনেই সানিয়ার দেখা হয়েছিল মিনহাজ নামের এক ছেলের সাথে। ধীরে ধীরে বন্ধুত্ব হয়েছিল তাদের, কিন্তু সম্পর্কটা বন্ধুত্ব থেকে হারিয়ে গিয়েছিল। যদিও দুজনই দুজনের প্রতি দুর্বল ছিল, কিন্তু কেউ কারো কাছে সেটা প্রকাশ করার সুযোগ পায়নি। ভালোবাসা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু কারোর সামনে কেউ সেটা প্রকাশ করতে পারেনি। তার আগেই খালেদা খাতুন ইমোশনাল ব্ল্যাকমেল করে সাইমনের সাথে বিয়ে দিয়ে দেয় সানিয়াকে। সানিয়াকে এই বিয়েতে রাজি করতে 1 বছর সময় লেগেছে খালেদা খাতুনের। খালেদা খাতুন বলেছিলেন সানিয়া এই বিয়ে না করলে উনি নিজেকে শেষ করে ফেলবেন, কিন্তু সানিয়া এখনো জানতে পারেনি যে তার মা এটা শুধুমাত্র অভিনয় করেছিলেন। সানিয়া মিনহাজের কথা ভেবে নিজে নিজে মিষ্টি হাসে। ইদানিং মনে হয় মিনহাজ শুধুই তার কল্পনা, কখনো বাস্তব হতে পারবে না মিনহাজ আর তার জীবনে। 4 বছর ধরে কোনো যোগাযোগ হয়নি আর মিনহাজের সাথে, তবু মনের কোনো এক কোণে রয়ে গেছে মিনহাজ নামটি। ভালোবাসা হয়তো এমনই, যুগ যুগ ধরে যোগাযোগ না হলেও বিন্দু পরিমাণ ভালোবাসা কমে না হৃৎপিণ্ড থেকে। ভালোবাসার অনুভূতিটাই অদ্ভুত রকমের। ভালোবাসার মানুষ জীবন জুড়ে থাকুক বা না থাকুক, ভালোবাসা থেকেই যায়। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে সানিয়া কেঁপে ওঠে। ভাবনার মাঝে হঠাৎ এমন শব্দ একদমই পছন্দ না সানিয়ার। সানিয়া ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্ত হয়। সাইমন কল করেছে। এই মানুষটাকে যতই ইগনোর করছে ততই যেন মানুষটাকে নিজের সাথে জড়িয়ে রাখতে চাইছে। কল রিসিভ করেই সানিয়া বলে, কেন কল দিয়েছেন? এখন কি ঘুমাতেও দিবেন না নাকি? রেগে যাও কেন সবসময়? বিয়ের 4 বছরেও তুমি স্বামী মানতে পারোনি আমায়, তবুও সব মেনে নিয়েছি, কিন্তু আর নয়, এবার ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই আমি। সানিয়া অবাক হয়, কিছুটা নরম কণ্ঠে বলে, মানে কেমন সিদ্ধান্ত? দেখো সানিয়া, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি কোনো কথা অস্পষ্ট রাখতে পারি না, তাই সরাসরি বলছি আমার বাচ্চা লাগবে। তুমি আমায় বাচ্চা দিলে দিবে, নয়তো ডিভোর্স। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম তোমায়, সঠিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিও আমায়। তুমি ডিভোর্স দিবে বললে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। যাব না ওই বাড়িতে আর কখনো। আর যদি বাচ্চা নিতে চাও তবে আলহামদুলিল্লাহ, নতুন করে সংসার শুরু করব আমরা। কথাটা বলে কল কেটে দেয় সাইমন। রোবটের মতো শক্ত হয়ে কানে ফোন ধরে দাঁড়িয়ে থাকে সানিয়া। হঠাৎ করে কি হয়ে গেল মানুষটার? কেন এভাবে কথা বলছে ও? এসব ভাবতে একদম ভালো লাগছে না সানিয়ার। নিজের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে সানিয়ার গাল বেয়ে। 4টা বছর পবিত্র বন্ধনে আবদ্ধ ছিল যে মানুষটার সাথে, সেই মানুষের এমন আচরণ সহ্য করতে পারছে না সে। বিয়ের 4 বছরে কখনো সাইমন জোর করে ওকে টাচ করেনি, যদি ওর সম্পূর্ণ অধিকার ছিল। আর সেই মানুষ কিনা সরাসরি ডিভোর্সে চলে গেল। সানিয়া ডিভোর্সের কথা ভাবতেই খালেদা খাতুনের চেহারা বেশি ওঠে ওর চোখে বারে বারে। সিদ্ধান্ত নিবে ভাবতে থাকে আর চোখের জল ফেলতে থাকে সানিয়া। আর অন্যদিকে সাইমন বসে বসে একটানা সিগারেট খেয়েই যাচ্ছে। খালেদা খাতুনের কথাতেই সে সানিয়াকে এসব বলতে বাধ্য হয়েছে।
সাইমন জানে খালেদা খাতুন সানিয়াকে কখনোই ডিভোর্সের মতো ভুল সিদ্ধান্ত নিতে দিবে না, কিন্তু সাইমনের মনের কোনায় এখনো আদিবা স্মৃতি রয়ে গেছে কিছুটা। সাইমনের কেন জানি আজ একটু বেশি কষ্ট হচ্ছে। নিজের সন্তানকে চোখের সামনে পেয়েও কোলে তুলে নিতে না পারা, আদর করতে না পারা, ছুঁয়ে দেখতে না পারা যে কতটা কষ্টের, তা একমাত্র সেই মানুষই বুঝে যার সাথে এসব ঘটে। সকালের নামাজ পড়ে আদিবা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আবারও শুয়ে পড়েছিল। আহানের চোখ লেগে এসেছে নামাজের পর। হঠাৎ সকাল 7টার দিকে ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে আদিবার কর্ণঘোরে। আদিবা উঠে বসে শোয়া থেকে কান লাগিয়ে শুনতে থাকে কি হচ্ছে ড্রয়িং রুমে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না সে। পরে কোনো পথ না পেয়ে আহানকে ডেকে বলে, শুনুন, একটু দেখে আসুন না, উঠে ড্রয়িং রুমে কিসের চেঁচামেচি হচ্ছে সব, মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। আহান উঠে বসে ভালো করে খেয়াল করে দেখে আদিবার কথাই সত্য, ঘরে ঝামেলা হচ্ছে কিছু একটা নিয়ে। আহান দ্রুত বিছানা ছেড়ে উঠে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। আদিবাও পেছন পেছন যায় আহানের। মুহূর্তে নীরব হয়ে গেল পরিবেশ আহানকে দেখে। থমথমে পরিবেশে আহান চোখ বড় বড় করে তাকিয়েছে তার মায়ের দিকে। আফজাল খান অনেক বোঝানোর চেষ্টা করছে তার শালাকে যে আহান ভালোবেসে বিয়ে করেছে, এতে তাদের কারো কোনো ষড়যন্ত্র নেই, কিন্তু কিছুতেই মানতে রাজি নয় এই কথা মামুন সাহেব আর আফিয়া। আফিয়া তার বাবা মামুন সাহেবের চেয়েও বেশি উত্তেজিত হয়েছিল এতক্ষণ, কিন্তু আহানকে দেখেই চুপ হয়ে যায় সবাই। খালেদা খাতুন আজ কিছু বলছে না, শুধু দেখছে চুপ হয়ে। আফজাল খানের সামনে একদম অন্যরকম একজন ভদ্রমহিলা খালেদা খাতুন, তাই নীরবতা পালন করছেন এই মুহূর্তে, যাকে বলে গাছের মাথায় আগুন লাগিয়ে গোড়ায় পানি ঢালা। খালেদা খাতুন চুপচাপ থাকলো, মুখে খুচরা হাসি যা কারো নজরে পড়ার মতো নয়। আহান সিঁড়ি বেয়ে নামতেই আফিয়া ছুটে আসে ওকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু আহান তার আগেই সরে গেল নির্দিষ্ট জায়গা থেকে। আফিয়ার গা জ্বলে যাচ্ছে রাগে, চোখ মুখ ভীষণ রক্তিম হয়ে আছে আফিয়ার। আহান মামুন সাহেবের সামনে গিয়ে বলে, মামা, আপনার কোনো অধিকার নেই আমার আব্বুর সাথে এভাবে কথা বলার। আপনার যা বলার আপনার বোনের সাথে বলুন। আমার বাবা মোটেও আপনার বোনের মতো নয়, আমাদের রক্তে লোভ লালসার স্থান নেই। ভুলে যেও না আহান, আমার বোন তোমার মা। উচ্চস্বরে বলেন মামুন সাহেব। আপনি ভুলে যাবেন না আমার বাবা আপনার বোনের স্বামী। বিয়ে আমি করেছি, তাই যা বলার আপনি আমাকে বলুন। আমার বাবাকে অপমান করলে, আমার বাবাকে কষ্ট দিলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এবার খালেদা খাতুনের মুখটা মলিন হয়ে যায়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে দোতলা থেকে সব দেখছে আদিবা। সানিয়াও এসে দাঁড়ায় আদিবার পাশে। আফিয়া সানিয়ার মামাতো বোন হলেও আফিয়াকে মোটেও সহ্য করতে পারে না সানিয়া। এদের প্রত্যেকের মাঝে অহংকার আর লোভ ভরপুর, যা সানিয়া আর আহান মোটেও পছন্দ করে না। লোভ কখনো সুখ বয়ে আনতে পারে না, লোভ মানুষকে ধ্বংস করে, যা খালেদা খাতুন এখনো বুঝে উঠতে পারছে না। এবার আফিয়া বলে ওঠে, আর আমার পাপাকে কেউ অপমান করলে আমি তার প্রতিশোধ শোধে আসলে ফেরত দিতে জানি আহান। আর কি বা জানিস? লোভ, অহংকার, প্রতিশোধ, টাকার গরম, এসব ছাড়া আর কিছুই বুঝিস না। তোর কোন পাপ করেছিল কে জানে আমার আব্বু, যার জন্য তোদের অহংকারী পরিবারের সঙ্গে সম্পর্ক করতে হয়েছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে কথাটি সানিয়া। এবার আফিয়ার রাগ দ্বিগুণ হয়ে গেল, সহ্য করতে পারছে না আফিয়া, তাই সে দৌড়ে গেল সানিয়াকে থাপ্পড় দিতে। তখনই ওর হাত ধরে ফেলে আহান আর বলে, আমার বোনের গায়ে আঁচড় লাগলে ওই বাসা থেকে বেঁচে ফিরতে পারবি না তুই। আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? কত হাজারবার বলেছি আমি তোকে পছন্দ করি না, আর যাকে আমি পছন্দই করি না তাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না আমার। তুই আমাকে পছন্দ করিস, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, আর আমি আদিবাকে ভালোবাসি, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার। তাই দূরে থাকবি আমার থেকে সবসময়। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি আহান। আমি জানি না কেন তোমরা আমাকে অপছন্দ করো, কিন্তু এইটুকু জানি আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি। স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে আমি। প্লিজ এভাবে কষ্ট দিও না আমায়, বেঁচে থেকেও মরে যাব আমি। রাগে ফুসতে ফুসতে বলে কথাগুলো আফিয়া। সানিয়া আবারও বলে ওঠে, বাহ বাহ, কত সুন্দর মিথ্যা বাণী। তুই যদি সত্যিই মন থেকে আহান ভাইকে ভালোবাসতি, তবে এই মানুষগুলো কথাগুলো কর্কশ কণ্ঠে না, বরং খুব নরম কণ্ঠে আদুরে সুরে বলতি। আর যেটা বলছিস কেন তোকে আমরা পছন্দ করি না, এটা হলো একদম সহজ প্রশ্ন, যার উত্তর একদম সহজ। উত্তর হলো তুই ছোট থেকেই অহংকারী, লোভী আর বাজে স্বভাবের মেয়ে, যা আমাদের পছন্দ না মোটেও। টাকার গরমে যে মেয়ে পরপুরুষকে শরীর দেখিয়ে ছোট ছোট কাপড় পরিধান করে ঘুরতে পারে, লোক সমাজে কোনো ধার্মিক মানুষই তাকে পছন্দ করবে না। তুই চুপ কর বন্ধা মহিলা একটা। বিয়ের 4 বছরও এখনো সন্তান জন্ম দিতে পারিস নাই, আবার আমাকে কথা শোনাতে আসি কোন মুখ নিয়ে? আর সন্তান হবেই বা কি করে? তোর স্বামী তো 2 দিনও তোর সাথে থাকে না, আসে আবারও 2 দিন পর চলে যায় বিদেশের অন্য মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য। আফিয়ার কথা বলা শেষ হতে না হতেই ওর গালে পড়ে গেল ঠাস ঠাস দুটো থাপ্পড়। থমকে গেল মুহূর্তেই পুরো খানবাড়ি। আদিবা হঠাৎ করে এমন একটা কাজ করবে ভাবতে পারেনি কেউ। আদিবা নিজেও অবাক বেশ নিজের এমন অমানবিক কাণ্ডে।
আদিবা অস্পষ্ট মানুষ হলো আজ স্পষ্টভাবে আফিয়ার মুখের উপর বলে দিল, জন্মের পর থেকে অনেক ধরনের মানুষ দেখলেও আপনার মতো নিচু স্থানের মানুষ খুবই কম দেখেছি আমি। আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এমন কথাগুলো বলতে পারলেন কিভাবে? একটু কি লজ্জা নেই আপনার মধ্যে? আফিয়া আদিবাকে চিনতে না পেরে ওকে মারার জন্য এগিয়ে যেতে সামনে আহান দাঁড়িয়ে যায় আর বলে, আদিবা আমার স্ত্রী। আমার মনে হয়েছে আমার জন্য ওর চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না, তাই আমি ওকে বিয়ে করেছি। এই ঘরে এসব বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। অনেক লম্বা জার্নি করে এসেছিস, যা বিশ্রাম নে। এটা বলি আহান এক হাতে সানের হাত আর অন্য হাতে আদিবার হাত ধরে উপরে চলে যায়। আফজাল খান চলে যান মর্নিং ওয়াকে। খালেদা খাতুন, মামুন সাহেব আর আফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসছে রাগে। খালেদা খাতুন এসে আফিয়ার কাঁধে হাত রাখলি ফুফিকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় আফিয়া আর বলে, ফুপি, তুমি কিছু বলনি কেন? ওরা আমাকে এত অপমান করে গেল, আর ওই 2 টাকার মেয়ে তো হাতও তুলে গেল আমার ওপর। আহানকে ছাড়া বাঁচবো না ফুপি আমি। কিছু করো তুমি। কি করব বল? তোর ফুপার সামনে কথা বলার সাহস পাই না আমি। তুই তো জানিস তোর ফুপা কেমন। তুই চিন্তা করিস না মা, আমি থাকতে তোর আহান কিছুতেই অন্য কারো হতে পারবে না। কি বলছিস তুই? তোর ছেলে তো হয়ে গেছে অন্য কারো, এখন আর কিছু করার নেই আমাদের। আমরা এখনই চলে যাব আবার ঢাকা। মামুন সাহেবের কথা শুনে আফিয়া বলে, ফুপি, আমি এখান থেকে কোথাও যাব না। পাপ্পাকে বুঝিও তুমি। তারপর ভিতরের দিকে নিয়ে যায় খালেদা খাতুন তাদের দুজনকে। উপরে উঠে আহান সানিয়াকে বলে নিজের রুমে যেতে। তারপর আদিবাকে নিয়ে নিজেদের রুমে প্রবেশ করলো আহান। আদিবা চুপসে গিয়েছে একদম। এই প্রথম সে আহানের চোখে আগুন দেখেছে। এতদিনের পরিচয়ে এর আগে আর কখনো এত রাগতে দেখেনি আহানকে আদিবা। রাগ যেহেতু তীব্র, এর কারণও হয়তো খুব প্রচন্ড। আদিবা চুপচাপ বিছানায় গিয়ে বসে সিয়ার চুলে বিল কাটতে থাকে। আদিবার খুব খারাপ লাগছে এভাবে আফিয়ার গায়ে হাত তুলে, কিন্তু ওই সময় কিছুই মাথায় ছিল না ওর। সানিয়াকে এত বাজে কথা বলায় আদিবার মাথায় এলোমেলো হয়ে গিয়েছিল। যদিও আদিবা সানিয়াকে কম পছন্দ করে ওর অতীত নষ্ট করার দায়। আদৌ কি সানিয়ার কোনো হাত ছিল জানে না আদিবা, তবুও কষ্ট হয় সেসব কথা ভাবলে। আফিয়ার কাহিনীটা কি ঠিক বুঝলাম না আমি, একটু ক্লিয়ার করবেন সব? বন্ধ চোখে আহান বলে, এখন বাদ দাও, ভালো লাগছে না কিছু। বাদ দেওয়া যাবে না, জানতে চাই আমি, বলুন। আচ্ছা শোনো, আফিফা আমার বড় মামার মেয়ে। ও ছোট থেকেই আমাকে পছন্দ করে, এটা আমি বিশ্বাস করি না। কারণ ওর মুখে মাত্র এই 3 বছর থেকে আমি ভালোবাসি শব্দটা শুনছি। কিন্তু ছোটবেলা থেকেই আম্মুর মুখে শুনছি আফিয়াকে উনি আমার বউ করে ঘরে আনবেন। আর আমি জানি আফিয়ার মনে আমার জন্য যত অনুভূতি আছে সব আমার আম্মু জন্ম দিয়েছেন। আম্মু যেমন আমার কান ভরেছেন তেমন ওর সাথেও করেছেন। আর এই কারণেই হয়তো একটু একটু করে আমাকে ভালোবেসে ফেলেছে। যদিও আমি জানি না ওর ভালোবাসায় সত্যটা কতটুকু আছে, তবে এইটুকু জানিও যখন চলে এসেছে এখন আমাদের জীবন অতিষ্ঠ করে তুলবে। আফিয়া একটু বেশি অহংকারী, যার কারণে আমি আর সানিয়া ওকে তেমন একটা পছন্দ করতাম না। কিন্তু আজ যা হাঙ্গামা করেছে, সকাল সকাল এরপর তো ওকে চোখের সামনেও সহ্য হবে না। আর সাহস কি করে হয় ওই মেয়ের আমার বোনকে বান্ধা বলে? আদিবা চুপ হয়ে আছে। আহান বলে, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। আদিবা চলে যায় ফ্রেশ হতে। আহান চিন্তায় পড়ে যায়, আফিয়া আদিবার ক্ষতি করতে পারে। কি করবে বুঝতেছে না আহান। সানিয়া রাগে ফুসতে ফুসতে কল দেয় স্যামনকে। স্যামন কল রিসিভ করতে সানিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, আমি মা হতে রাজি আছি। আগামী 1 মাসের মধ্যে আমি বাচ্চা নিতে চাই। এটা বলে কল কেটে দেয় সানিয়া। অবাক হয়ে এখনো ফোন কানে ধরে রেখেছে সাইমন। সানিয়া এত সহজে বাচ্চা নিতে রাজি হবে ভাবেনি সাইমন। এই জন্য মেঘ না চাইতেই বৃষ্টি, ভাবছে সাইমন। অন্যদিকে গলা ছেড়ে দিয়ে কাঁদছে সানিয়া। আফিয়ার বলা বন্ধা কথাটা বারংবার ওর কানে বাজছে। আফিয়া যে এতটা নোংরা জানা ছিল না সানিয়ার। আজ খুব খুব বেশি কষ্ট হচ্ছে সানিয়ার খালেদা খাতুনের কথা ভেবে। তার মেয়েকে তার সামনে কেউ বন্ধা বলেছে, অথচ উনি চুপ ছিলেন, চিল ছিলেন একদম। এটা কিভাবে সম্ভব? সানিয়ার মাঝে মাঝে সন্দেহ হয় ও কি আসলেই খালেদা খাতুনের মেয়ে। এটা নিয়ে সানিয়া ভেবেছিল সে আজ ডিভোর্সের কথা বলবে সাইমনকে, কিন্তু হয়ে গেল সব উল্টা। নিজের ভাগ্যের উপর রাগ হচ্ছে খুব সানিয়ার। বিষাক্ত লাগছে চারপাশ সানিয়ার। অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা আসছে মনে। সকালে নাস্তা খাওয়ার পর সানিয়া নিজের রুমে বসেছিল, অপেক্ষায় ছিল সাইমনের। সাইমন ফোন করে জানিয়েছে সে অফিসের কাজ শেষ করে ফিরবে বিকালের দিকে। সানিয়ার স্পন্দন যেন বেড়ে চলেছে যত সময় করাচ্ছে। সানিয়া এখনো ভাবতেছে সঠিক সিদ্ধান্ত নিল তো সে, নাকি আফিয়ার উপর রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নিল। রাগ সবসময় বিপদের মুখে ঠেলে দেয় আমাদের। রাগ খুব খারাপ জিনিস। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হতে পারে না। কি করবে এখন সানিয়া বুঝতে পারছে না। এদিকে সাইমনকে বলে দিয়েছে সে বাচ্চা নিতে রাজি। সবকিছু অসহ্য লাগছে সানিয়ার কাছে। মিনহাজের কথা মনে পড়তেছে, কিন্তু মিনহাজ তো ওর জীবনের টুকরো অংশ মাত্র।
মিনহাজের সাথে কোনো যোগাযোগ নেই বিয়ের পর থেকে। কোথায় আছে মিনহাজ তাও জানা নেই সানিয়ার। প্রচন্ড কষ্ট হচ্ছে সানিয়ার। মনে মনে দোয়া করতেছে আল্লাহর কাছে স্যামন যাতে আজ না আসে। আফিয়া নিজের রুমে বসে বসে কিছু একটা ভাবছে। আহান চলে গেছে অফিসে, আদিবা ঘরে একা। এই সুযোগ হাতছাড়া করতে চায় না আফিয়া। আফিয়া পরিকল্পনা করছে কিভাবে আদিবাকে আহানের জীবন থেকে সরানো যায়। তখনই আফিয়া রুমে প্রবেশ করে খালেদা খাতুন। খালেদা খাতুনকে দেখে মুখটা মলিন করে ফেলে আফিয়া। আফিয়া এই মুহূর্তে খালেদা খাতুনের সামনে নিজেকে খুব অসহায়ভাবে উপস্থিত করতে চায়, যাতে উনি আদিবাকে বের করে দেয় বাসা থেকে। কিন্তু আফিয়ার অজানা খালেদা খাতুনের হাতে কিছুই নেই এখন, কারণ আদিবাকে আফজাল খান পছন্দ করেন খুব। আফিয়া মুখটা মলিন করে খালেদা খাতুনের পানে চেয়ে বলে, ফুপি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কিছুতেই আদিবাকে সহ্য করতে পারছি না। খালেদা খাতুন বলেন, চিন্তা করিস না মা, আমি থাকতে তোর জায়গা কেউ দখল করতে পারবে না। খালেদা খাতুন কথাটি বলে না থামতে পেছন থেকে আদিবা বলে ওঠে, আমি কারো জায়গা দখল করিনি মা, আমি নিজেও আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। আমি আমার জায়গায় আছি, এটা কেউ মানতে পারুক বা না পারুক, আমাকে কেউ সহ্য করতে পারলে তাতে আমার কিছুই যায় আসে না। সিয়ার বন্ধু আমাকে ভালোবেসে, আর এটাই আমার শক্তি। তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? তোকে তো আজকেই খুন করব আমি। তুই সব কেড়ে নিয়েছিস আমার। খুব উত্তেজিত হয়ে কথাগুলো বলে আফিয়া ছুটে যায় আদিবার কাছে। আদিবাকে স্পর্শ করার আগেই আদিবা থাপ্পড় লাগিয়ে দেয় আফিয়ার বাম গালে, আর ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, একদম কাছে আসবেন না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মোটেও আমাকে পানি ভেবে ভুল করবেন না। আমি অগ্নি, বুঝতে পেরেছেন? কথায় কথায় যেভাবে মানুষের গায়ে হাত তুলতে এগিয়ে যাও, এতে বোঝা যায় কেমন তোমার পরিবার আর কেমন তোমার শিক্ষার সাথে আচরণ তো আছে। অসভ্য একটা মেয়ে, লজ্জা করছে না অন্যের সংসার ভাঙতে আসছো? সাবধান করে যাচ্ছি, তোমায় আমার সংসারে নজর দেবে না, ফল কিন্তু ভালো হবে না। আফিয়া গালে হাত দিয়ে রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবার দিকে। আদিবা কথাগুলো বলে চলে যেতে নিলে খালেদা খাতুন বলে ওঠে, ডিভোর্সি মেয়ের মুখে পরিবার, শিক্ষা আর আচরণের কথা মানায় না। তোমার নিজেরই যদি শিক্ষা ভালো হতো তাহলে ডিভোর্স হলো কেন তোমার? আদিবা এবার আর চুপ থাকলো না। এদের সাথে অস্পষ্ট থাকা চলবে না, নয়তো আবারও সংসার ভাঙার মতো যন্ত্রণা সহ্য করতে হবে ওকে। আদিবা দাঁতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে, আমার আগের সংসার কার দ্বারা ভেঙেছে এবং কে নিজের স্বার্থের জন্য ষড়যন্ত্র করেছে সব কিন্তু আপনি আর আমি জানি খুব ভালো করেই। দয়া করে আমার মুখ খুলবেন না সবার সামনে, নয়তো পরে নিজের সংসার নিয়েও টানাটানি করতে হবে আপনাকে। এই মেয়ে, কি বলছিস তুই এসব ফুপ্পিকে? ফুপ্পি, তুমি কিছু বলছো না কেন? এই মেয়ে আজে বাজে কথা বলছে তোমাকে এত। মেজাজ দেখিয়ে বলে ওঠে আফিয়া। থমথমে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আনমনা হয়ে খালেদা খাতুন। ভাবছে খালেদা খাতুন, কি বলছি এই মেয়ে সব? কপাল ঘামছে, হাত পা কাঁপছে। আদিবা আফিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রহস্যময় হাসি দিয়ে বলে, কি বলবে তোমার ফুফি আর? ফেসে গেছো তোমার নিজের পাতানো জালে, দেখো কেমন করে কাঁপছে তোমার ফুপি। এটা বলেই আদিবা সেই স্থান ত্যাগ করে। ধপাস করে বসে পড়ে খালেদা খাতুন। সাইমনের কানে সব গেলে ওনার খুব বড় ক্ষতি হয়ে যাবে। সানিয়া শেষ হয়ে যাবে মুহূর্তে। এসব ভেবে থরথর করে কাঁপছে শরীর। আফিয়া কিছু বুঝতে পারছে না। খালেদা খাতুন বিড়বিড় করে বলে ওঠে, না, আমার এতদিনের লুকানো সত্য এভাবে প্রকাশ পেতে পারে না। আমি এটা কিছুতেই হতে দিব না। ফুপি, কি বিড়বিড় করছো এসব তুমি? আফিয়ার কথায় লাফিয়ে ওঠে খালেদা খাতুন। কাপা কাপা কণ্ঠে খালেদা খাতুন আফিয়াকে বলে, তুই চলে যা মা এখান থেকে। আমি কথা দিচ্ছি আদিবাকে আমি তোর রাস্তা থেকে সরাবো। শুধু তুই এখন চলে যা এখান থেকে প্লিজ। খালেদা খাতুনের এমন অনুরোধ কিছুতেই রাখতে পারবে না বলে দিল মুখের উপর আফিয়া। খালেদা খাতুন বুঝে গেছে আফিয়াকে আটকানো ওনার পক্ষে সম্ভব না। যেমন ফুফি তেমন ভাতিজি, রক্ত রক্তের মতোই হয়েছে। যতক্ষণ না চাওয়ার জিনিসটা পাবে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাবে। খালেদা খাতুন আফিয়াকে আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। সিয়া ব্যালকনিতে বসে বসে খেলছে। আদিবা মেয়ের খেলা দেখছে বসে বসে আর উপভোগ করছে মৃদু বাতাস। আহান অনেক রকমের খেলা এনেছে সিয়ার জন্য, সেসব দিয়ে খেলছে সিয়া। আদিবা ডুব দিয়ে একটু আগে ঘটে যাওয়া বিষয়গুলোর ভাবনা। আদিবা শুধুমাত্র খালেদা খাতুনের হাবভাব বোঝার জন্য কথাটা বলেছে, কিন্তু সে মোটেও জানতো না সত্যি সত্যি খালেদা খাতুন এভাবে রিয়েক্ট করবে। খালেদা খাতুনের শরীরের ঘাম আর কাঁপুনি দেখে আদিবা বুঝে নিয়েছে যে ওর জীবনের অতীত জুড়ে এই মহিলার ছায়া রয়েছে, কিন্তু বুঝতে পারছে না আদিবা কিভাবে সব সত্যি সবার সামনে প্রমাণ করবে সে। খালেদা খাতুন মহিলাটা বড্ড রহস্যময়, সহজে কিছুই প্রমাণ করা যাবে না। আদিবা মনে মনে ভাবে, যেভাবেই হোক শুকনো পাতার বৃষ্টি ওকে এই বসন্তেই ঝরাতে হবে। সিয়া খেলা করতে করতে হঠাৎ কান্না করে দেয়। সিয়ার কান্নায় ধ্যান ভাঙে আদিবার। আদিবা দ্রুত কোলে তুলে নেয় সিয়াকে। আদিবা কান্নার কারণ জিজ্ঞেস করতে সিয়া ফেক ফেক করে কাঁদতে কাঁদতে বলে, আমার পুতুল পড়ে গেছে নিচে। ব্যালকনি দিয়ে পুতুল পড়ে গেছে নিচে, এটার জন্য এভাবে কান্না করছে সিয়া।
আদিবা হেসে ফেলে মেয়ের এমন মায়াবী কান্না দেখে। আদিবার হাসি দেখে সিয়ার বেশ অভিমান হয়, তাই সিয়া ছোট ছোট চোখ করে মুখ ফুলিয়ে বলে, মাম্মা তুমি খুব বোঝা। ঠোঁট উল্টিয়ে আদিবা বলে, কেন আম্মু? মাম্মাম কি ফেলেছি তোমার পুতুল? তাহলে তুমি হাসছো কেন? সিয়াকে বুকে জড়িয়ে খুব আদুরে কণ্ঠে আদিবা বলে, আমি হাসছি কারণ তোমার পুতুল পড়ে না গেলে কি আমার পুতুল আমার কোলে আসতো? আদিবার কথা শুনে ফিক করে হেসে ফেলে সিয়া। সন্ধ্যায় আহান নিজের রুমে প্রবেশ করতেই দেখে সিয়া ঘুমে বিভোর, আর তার পাশে বসে বসে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়তেছে আদিবা। আহান যে এসেছে সেই দিকে কোনো লক্ষ্য নেই আদিবার। আহান হালকা কেশে বলে ওঠে, কেউ কি অপেক্ষা বই পড়তে পড়তে কারোর জন্য অপেক্ষা করছে? আহানের কণ্ঠ শুনে চমকে ওঠে হঠাৎ করে আদিবা। আহান হাসতে হাসতে এসে আদিবার পাশে বসে। আদিবা হাতে বইটা রেখে পাশে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আহানের দিকে এগিয়ে দেয় মুচকি হাসির সাথে। আহান ঢকঢক করে পানি খেয়ে বলে, জানো আজ সকালে এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমাকে আমি ঘরে একা রেখে চলে গিয়েছি অফিসে, আর সারাদিন তোমার জন্য আমার একটু চিন্তা হয়নি। কারণ কি জানো? খুব নরম কণ্ঠে আদিবা বলে, কেন? কারণ আমি জানি আমার বউটা খুব শক্ত ধাঁচের, অল্প আঁচড়ে তার কিচ্ছুই হবে না। আর আফিয়া একটু চঞ্চল আর অহংকারী, জেদি বেয়াদব হলেও ওর বুদ্ধি কম, মাথা মোটা একটা মেয়ে। আদিবা মুচকি হাসে। তৃষ্ণার্তভাবে দেখছে আদিবার হাসি আহান। আদিবা বিছানার এক কোণে হেলান দিয়ে বসা ছিল। আহান পা সোজা করে হুট করে আদিবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আদিবা কিছু বলে না, নরম হাতে আহানের চুল টেনে টেনে দিচ্ছে আর লজ্জায় কুটি কুটি হচ্ছে। বেশ আরাম পাচ্ছে আহান। সারাদিনের ক্লান্তি শেষে এমন একটা প্রিয় মানুষের ছোঁয়া বড্ড বেশি প্রয়োজন হয় মানুষের। ভালো না বাসলে কেউ বুঝতেই পারবে না এই অনুভূতিগুলো। ভালোবাসা সত্যি নিদারুণ। আহান নেশালো কণ্ঠে বলে ওঠে, খুব বেশি তৃষ্ণা পেয়েছে গো। বোকা কণ্ঠে আদিবা বলে, এমা এখনই তো এক গ্লাস পানি ঢকঢক করেই খেলেন, তবু বুঝি তৃষ্ণা মিটলো না? আর এক গ্লাস দিব কি পানি, নাকি ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দেব? বাহিরে গরম বেশি তো, তাই হয়তো এত বেশি খারাপ লাগছে আপনার। বেশি কথা বলো। এমনিতেই তো কাজের কথা জিজ্ঞেস করলে অস্পষ্টবাদী হয়ে যাও, আর এখন বুঝেও না বোঝার মতো হয়ে বকবক করে যাচ্ছ। কি করলাম আমি আবার? আপনি তো বললেন তৃষ্ণা পেয়েছে। পেয়েছে তৃষ্ণা, কিন্তু তৃষ্ণা মনের তৃষ্ণা, যে তৃষ্ণা তুমি ছাড়া পৃথিবীর আর কেউ পারবে না মেটাতে। আদিবা চুপ হয়ে যায় একেবারে। আহানের মতগতি ঠিক লাগছে না দেখে আদিবা ইশারা দিয়ে সিয়াকে দেখিয়ে দেয়। আহান বলে, আমার মেয়ে আমার মতোই, ঘুমলে কোনো হুঁশ থাকে না, আর না ডাকা অবধি ঘুম থেকে ওঠেও না। এটা বলেই আহান আদিবার দিকে তাকায় অন্যরকম দৃষ্টিতে। রাতের খাবার খেতে বসলে সবাই সেখানে, আফিয়া আসে না। খালেদা খাতুন কয়েকবার ডাকলেও আসে না আফিয়া। এতে খালেদা খাতুন আর মামুন সাহেব ছাড়া আর কারো কোনো মাথা ব্যথা নেই। মামুন সাহেব কাজের মেয়েটাকে ওদের জন্য আফিয়ার রুমে খাবার পাঠাতে বলে চলে যায় সেখান থেকে। মামুন সাহেবের বেশ অপমান বোধ হচ্ছে। প্রথমে একটু রাগারাগি করলো, এখন মামুন সাহেব ঠান্ডা হয়েছে কিছুটা, তবে আফিয়াকে ঠান্ডা করা যাচ্ছে না। সানিয়া খাবার মুখে দিতে যাবে, তখনই আহান সাইমনের কথা জানতে চায় ওর কাছে। 2 দিন ধরে বাসায় ফিরেনি সাইমন। সাইমনের নাম নিতেই ফ্যাকাশে হয়ে যায় আদিবার মুখটা। কেউ লক্ষ্য না করলো খালেদা খাতুন লক্ষ্য করে বিষয়টা। খালেদা খাতুন কল করে আসার জন্য বলেছিল, সাইমনও আসবে বলে কথা দিয়েছিল, কিন্তু আসছে না কেন বুঝতে পারছে না খালেদা খাতুন। খালেদা খাতুন সাইমনকে বলে দিয়েছিল আদিবা সবাইকে সবটা বলে দেওয়ার হুমকি দিয়েছে। সেটা যদিও সম্পূর্ণ বিষয়টা সাইমনের অজানা। সাইমন আসেনি দেখে বেশ খুশি হয় সানিয়া, কিন্তু তা প্রকাশ করে না কারোর সামনে। সানিয়া আবারও নিজের মতামত চেঞ্জ করে ফেলে। কোনো এক অজানা কারণে সানিয়া সহ্য করতে পারে না সাইমনকে। সানিয়া নিজেও বুঝতে পারে না কেন সে সাইমনকে সহ্য করতে পারছে না। হয়তো মিনহাজকে পছন্দ করে বলে। সিয়া হঠাৎ করে সবার সামনে আহানের সাথে বায়না ধরে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তখন কে কিছু বলার আগেই সানিয়া বলে ওঠে, তবে কাল দুপুরের খাবার আমরা বাইরে খেয়ে আসি, আর এতে সবার মাইন্ড ফ্রেশও হয়ে যাবে, সিয়ারও ঘোরাঘুরি হয়ে যাবে। আমাদের বাসার পাশেই একটা নতুন রেস্তোরাঁ খোলা হয়েছে, কি বলছেন ভাবি? আদিবা জোর করে মুখে হাসি রেখা টেনে হ্যাঁ সূচক মাথা তোলা। খাবার খাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল, আর সবাই মিলে একসাথে সময় কাটাচ্ছিল। তখনই সানিয়ার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। সানিয়া প্রথমবার রিং বাজতে কল রিসিভ করেনি, পরে আবারও কল আসলে আহান বলে, রিসিভ করে দেখতে কে কল দিল। সানিয়া কল রিসিভ করতেই একটা পরিচিত কণ্ঠ ভেসে আসলো ওর কর্ণকুহরে। চোখ বন্ধ করে শুনছে সে অপরদিকের মানুষটার কথা। অপরদিকের মানুষটা হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু সানিয়ার কোনো সারা শব্দ সে পাচ্ছে না, তাই কল কেটে আবারও করলো। আনমনা হয়ে চোখে জলের কণা নিয়ে বসে রয়েছে সানিয়া। কণ্ঠটা বেশ পরিচিত মনে হলো সানিয়ার। সানিয়া কল রিসিভ করছে না দেখি ওর হাত থেকে ফোন নিয়ে আহান রিসিভ করে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে একটা হালকা বসে ছেলের কণ্ঠ। আহান কল করার কারণ কি জিজ্ঞেস করার আগেই অপর পাশের ছেলেটা বলে, আপনাদের পরিবারের একজন সদস্য অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা প্লিজ দ্রুত আসুন বঙ্গবন্ধু হাসপাতালে। আর এই নাম্বারটা ওনার মানিব্যাগে পেয়েছি, ওনার ফোন লক থাকায় ওনার মানিব্যাগ চেক করতে হয়েছে আমাদের।
এইটুকু কথা বলে কল কেটে দেয় ছেলেটা। আহারের আর বুঝতে বাকি রইল না ওদের পরিবারের কে অ্যাক্সিডেন্ট করেছে। সাইমন ছাড়া সবাই উপস্থিত আছে বর্তমানে বাসায়। আহান সানিয়ার দিকে তাকে কিছু বলতে পারলো না, শুধু বলল হাসপাতালে যেতে হবে। ওকে তৈরি হয়ে আসতে। সবাই অবাক হয়ে দৃষ্টি নিক্ষেপ করে আছে আহানের দিকে। সানিয়া তৈরি হওয়ার জন্য নিজের রুমে চলে গেল। অবাক করা বিষয় হলো সানিয়া একবারও জিজ্ঞাসা করে না কোথায় যাবে এই রাতে আর কেন। সানিয়া চলে গেলে আহান সবাইকে বলে সাইমন অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনতেই যেন ধুপ করে ওঠে আদিবার বুক। কিছুটা খারাপ লাগা কাজ করছে আদিবার মনে, কিন্তু ও সেটা কাউকে বুঝতে দেয়নি। যদিও খালেদা খাতুন বেশ লক্ষ্য করেছিল আদিবার দিকে। যতই হোক, প্রথম ভালোবাসা ভুলে যাওয়া এতই সহজ নয়। ভালোবাসার মানুষ প্রচন্ড রকম খারাপ হলো ভালোবাসা সুন্দর নিষ্পাপ। বাড়িতে নিয়ে আসা হয় সাইমনকে। আহান আর সানিয়া গিয়ে সেই ছেলেটাকে পেল না যে কল করে তাদেরকে জানিয়েছিল। ডাক্তারের সাথে কথা বললে উনি বলেন ছেলেটা কল করে চলে গিয়েছিল, কারণ ছেলেটার মা নাকি অসুস্থ, তাই তাকে দ্রুত বাসায় পৌঁছাতে হবে। ছেলেটার নাম ঠিকানা কিছুই জানা গেল না। যে নাম্বার থেকে কল করেছিল ছেলেটা, সেটাও হাসপাতালের টেলিফোন থেকে। সানিয়ার একটু মাথা ব্যথা নেই সাইমনের অসুস্থতা নিয়ে। সানিয়া শুধু ভাবতে থাকে সেই পরিচিত কণ্ঠটার কথা। সানিয়াকে এমন উদাসীন দেখে সবাই ভেবেছে সাইমনের অসুস্থতার জন্যই হয়তো চিন্তিত, কিন্তু ওর মনে যে ঝড় বয়ে চলেছে সেটা কেউই উপলব্ধি করতে পারছে না। আদিবা কিছুটা লক্ষ্য করলো, সানিয়া বুঝতে দেয় না আদিবাকে। সাইমন বেড রেস্টে আছে। দুর্ঘটনায় সাইমনের মাথায়, হাতের কনুই আর ডান পায়ে আঘাত পেয়েছে। ডাক্তার বলেছে নিয়মিত ওষুধ খেলে আর পর্যাপ্ত সেবা পেলে দ্রুত সুস্থ হয়ে উঠবে সাইমন। আহান বসে বসে অফিসের কিছু কাজ করছিল আর তার পাশে বসে বসে খেলা করছে সিয়া। সিয়া খেলা করা থামিয়ে আহানের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, বন্ধু, তুমি তো কাজ করছো, আমার একা একা খেলতে মোটেও ভালো লাগছে না। আহান হাতের কাজ রেখে সিয়াকে কোলে টেনে নিয়ে বলে, আমার বন্ধুর বুঝি বেশি বিরক্ত লাগছে একা একা খেলতে? হ্যাঁ সূচক মাথা তোলায় সিয়া। তারপর আহান ওকে বলে সাইমনের সাথে গিয়ে খেলতে, কিন্তু সিয়া কিছুতেই রাজি হচ্ছে না সাইমনের কাছে যাওয়ার জন্য। আহান অনেকবার জিজ্ঞেস করলে সিয়া বলে দেয় আদিবা যে ওকে বলেছে সাইমনের সাথে না মিশতে। খটকা লাগলো আহানের মনে, কেন এমনটা করলো আদিবা? আহান লক্ষ্য করেছে সাইমন এত বড় অ্যাক্সিডেন্ট করে বাসা ফেরার পরেও ওকে এক নজর দেখার জন্য আদিবা যায়নি, এমনকি সিয়াকেও নিয়ে যেতে দেয়নি। আহান বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে আহান সাইমনের কথা তুলতেই আদিবা অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করে বা এড়িয়ে যায় সাইমনের বিষয়। সাইমনও প্রথম দিন জিজ্ঞেস করেছিল শুধু ভাবির কথা আহানকে, এরপর আর কখনো জিজ্ঞেস করেনি। আহানের সন্দেহ হচ্ছে এরা দুজন পূর্ব পরিচিত নয় তো। চা খেয়ে নিন, সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পরই মাগরিবের আজান হবে। আদিবার কথায় ধ্যান ভাঙে আহানের। আহান যে সন্দেহ করছে এটা সে আদিবাকে বুঝতে দিল না। সম্পূর্ণ বিষয় না জেনে এভাবে কাউকে জেরা করা ঠিক নয়। ওর সন্দেহ যদি মিথ্যা প্রমাণ হয় তবে আদিবা ভীষণ কষ্ট পাবে, আর আদিবার ক্ষুদ্র কষ্টের কারণে আহান হতে চায় না। আহান নিজের সাথে নিজে ওয়াদা করেছে যে সে কখনো আদিবাকে বিন্দু পরিমাণ কষ্ট দিবে না। আদিবার সব কষ্ট মুছে নতুন করে সুখের রাজ্য সাজাবে। সাইমন ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আফিয়া সাইমনের রুমে প্রবেশ করতে করতে বলে, সানিয়া কোথায়? কথা আছে ওর সাথে আমার। সাইমনের কেন জানি এই মেয়েকে মোটেও পছন্দ না, তাই সাইমন মুখ গুমরা করে বলে, জানি না। জানেন না মানে? আপনার বউ কোথায় সেটা তো আপনার জানার কথা ছিল, তাই না? আমার বউ তো আমি বুঝে নিব, আপনাকে এত কথা বলতে হবে না। সানিয়া রুমে নেই, আপনি আসতে পারেন এবার। এভাবে আফিয়াকে অপমান করে চলে যেতে বলায় ও বিষ রেখে যায়। রাগান্বিত কণ্ঠে ফুসফুস করে আফিয়া বলে, রাখবেন কিভাবে বউয়ের খোঁজ? বিবাহিত হয়েও বউয়ের ভাইয়ের বউকে তো কিস করেন, আর সেও তো নাকি আপনাকে ঘৃণা করে। অদ্ভুত তো, কি বলতেছেন এসব আপনি? আমি কেন ভাবিকে মিস করতে যাব? আর কে ঘৃণা করে আমায়? কি ভাবছেন একই ঘরে আছি আর নজর রাখবো না ওই সতীনের ওপর? নজর রেখেছি বলেই তো জানতে পেরেছি আপনাদের মধ্যে কি চলছে সেটা। রহস্যময় একটা হাসি দিয়ে আফিয়া আবারও বলে, আফিয়ার কাছে কিছুই লুকানো সম্ভব না। আফিয়া হলো সিসি ক্যামেরা। এটা বলে হাতে থাকা ফোন নিয়ে খেলতে খেলতে চলে যায় আফিয়া। চিন্তার ভাঁজ সাইমনের কপালে। সানিয়া এতক্ষণ সিয়ার সাথে বাগানে ফুল গাছের যত্ন নিচ্ছিল। সানিয়া সব ফুল গাছে ঘুরে ঘুরে দেখতেছে আর পরিষ্কার করতেছে। সিয়া ওর সাথে সাথে গুটি গুটি পায়ে হাঁটছে আর ছোট ছোট কণ্ঠে কথা বলছে। সানিয়া একমাত্র এই ছোট্ট পরিটার সাথে দিনের সেরা মুহূর্তগুলো উপভোগ করে। সিয়া যতক্ষণ সময় ওর সাথে থাকে ততক্ষণ সময় খুব ভালো কাটে। মেয়েটার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে মানুষকে বশে করার, এটাই ধারণা করে সানিয়ার মুচকি হাসে। সাইমন খুব করে চাইলেও আদিবা ওর ধারে কাছেও সিয়াকে ঘেঁষতে দেয় না। যে পুরুষ মেয়ে জন্মের পর মেয়ের চেহারা দেখার ইচ্ছে রাখেনি, সে পুরুষের কাছে তার মেয়েকে সে দিতে রাজি নয় কিছুতে। সাইমন এখন বেশ লজ্জিত ওর কর্মকাণ্ডে, কিন্তু কিছু করার নেই এখন আর। সব ওর হাতের বাইরে চলে গেছে। একটা মানুষ এতটা সুন্দর কেমন করে হতে পারে? হঠাৎ করে আনমনা হয়ে কথাটা বলে ওঠে আহান আদিবার পানে চেয়ে। সবেমাত্র আদিবা গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গামছা দিয়ে পেঁচানো চুল খুলেছে। চুলগুলো প্রায় কোমর ছুঁই ছুঁই। ইদানিং সকালে গোসল করাটা অভ্যাস হয়ে গেছে।
আহান কথাটা বলে বিছানা ছেড়ে উঠে এসে আদিবার সামনে দাঁড়িয়ে আবার বলে ওঠে, তোমাকে কাছে পেয়ে ভালোবাসার তৃষ্ণা যেন বেড়ে গেল বহুগুণ। তুমি রোদ নাকি অগ্নি? কিভাবে এতটা তৃষ্ণা বাড়িয়ে দিলে হুট করে? আমি রোদও নই আর অগ্নিও নই, আমি আপনার ভালোবাসার রজনীগন্ধা। এবার যেন গোসল সেরে আসুন, ফজরের নামাজ পড়তে হবে। খানিক পরেই একটু করে আলো ছড়িয়ে আলোকিত হয়ে উঠবে পৃথিবী। বেশ লজ্জাময়ী কণ্ঠে মৃদু হাসির সাথে কথাগুলো বলে আদিবা। একটা শ্যামবর্ণ মেয়ে কারো দৃষ্টিতে রূপবতী হতে পারে, তার নিজের সাথে না ঘটলে বিশ্বাসই করতো না আদিবা। ভাগ্য করে স্বামী পেয়েছে বলতে হবে। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। সাইমন ওর জীবন থেকে না গেলে এই সুন্দর মুহূর্তটা তার জীবনে কখনোই আসতো না। আদিবা উজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেলে আহান গোসল করার জন্য ওয়াশরুমের দিকে এগোয় আর মনে মনে ভাবতে থাকে, না বলা সত্যটা আদিবা যদি জেনে যায় কোনো মতে, তাহলে কি এভাবে ওর পাশে থাকবে? মেয়েটা যে বড্ড বেশি অভিমানী। প্রথম স্বামীর দেওয়া কষ্টগুলো এখনো মন থেকে সরাতে পারছে না। এসব ভাবতে মনটা তীব্র গতিতে খারাপ হয়ে যায়। একটু একটু করে পৃথিবীকে আলোকিত করে সূর্যোদয় হচ্ছে। চারিদিকে ছড়িয়ে যাচ্ছে পাখির কলকল শব্দ। সকালে কুয়াশায় ঘিরে থাকলো পৃথিবী গরম দিনের বেলা, কিন্তু ভ্যাপসা পড়তেছে। জানালার কাছে বসে প্রকৃতি উপভোগ করছে সানিয়া। এতদিন হয়ে গেল সেই অপরিচিত কণ্ঠের মানুষটাকে খুঁজে পাওয়া গেল না এখনো। সবার অজান্তে সানিয়া প্রায় কয়েকবারই হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছে, কিন্তু তার নামটাও জানতে পারল না। মনটা বড্ড ছটফট করছে, শূন্য লাগছে চারপাশ। সাইমন শুয়ে শুয়ে সব দেখতেছে সানিয়ার অবস্থা। সাইমনের আর বুঝতে বাকি রইল না যে তার স্ত্রী প্রেমে পড়েছে, কিন্তু কার প্রেমে এতটা আনমনা হচ্ছে সে দিন দিন ভাবছে সাইমন। 4 বছর সংসার করেও দুজনের মনে দুজনের জন্য কোনো প্রেমের ফুল ফোটেনি। সাইমনের মনে সবটা জুড়ে এখনো আদিবার বসবাস। এখনো আদিবাকে অনুভব করে সাইমন, যদিও 5 বছর আগে তা উপলব্ধি করতে পারেনি, কিন্তু আজ ভীষণ আফসোস হচ্ছে। কাছে থাকলে কেউই বুঝে না, কিন্তু দূরে গেলে ঠিকই গুরুত্ব বুঝে। সাইমনের সাথেও ঠিক এমনটাই হয়েছে। আজ বড্ড বেশি মনে হচ্ছে সে সময় খালেদা খাতুনের কথার গুরুত্ব না দিলে হয়তো আদিবার সিয়া ওর বুকেই থাকতো আজ। কষ্টগুলো যেন ঘূর্ণিঝড়ের মতো বইছে শরীরে। সানিয়া ভাবনা থেকে বেরিয়ে এসে সাইমনকে বলে, কিছু কি লাগবে আপনার? সাইমন মুখে কোনো কথা বলে না, শুধু না সূচক মাথা দোলায়। তারপর সানিয়া ছাদের দিকে পা বাড়ায়। সকালে ঝিরিঝিরি ঠান্ডা বাতাস গায়ে না মাখলে যেন সকালে শুরু হয় না সানিয়া। সানিয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বাড়ির পাশে যে রেস্তোরাঁ খুলেছে নতুন, সেই রেস্তোরাঁটা ছাদ থেকে স্পষ্ট দেখা যায়। সানিয়া এক নজরে তাকিয়েছে সেই রেস্তোরাঁর ছাদের পানে। রেস্তোরাঁর ছাদটা দারুণভাবে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। সানিয়া শুনেছিল এই রেস্তোরাঁর ছাদে সবসময় বার্থডে, বিবাহবার্ষিকী, আকদ এবং বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান হয়ে থাকে। এই রেস্তোরাঁ যাওয়ার বড্ড স্বাদ জাগে সানিয়ার মনে প্রাণে। আহান বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। সিয়া এখনো ঘুমে। আহানের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে আদিবা। দুজনের মুখেই কোনো কথা নেই। দুজনেই সকালে নামাজের পর আর ঘুমায়নি। কিভাবে রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলো ফুটে সেই দৃশ্য একসাথে উপভোগ করবে বলে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। ভালোবাসার মানুষের সাথে সময় কিভাবে ফুরে যায় তা বলা মুশকিল। সুন্দর মুহূর্তগুলো বেশি সময় স্থায়ী থাকে। সকাল হয়ে এসেছে, রোদ চিকচিক করছে চারদিকে। আদিবা বলে ওঠে, আপনি বসুন, আমি দেখছি সিয়া উঠলো কিনা। আহান কিছু বলল না। আহানের মনে ভয় বাসা বেঁধেছে। সে আর সত্যিটা গোপন করতে পারছে না আদিবার কাছ থেকে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে আহানের। সত্যিটা জানার সম্পূর্ণ অধিকার আছে আদিবার, কিন্তু আদিবাকে সত্যটা বলার সাহস হচ্ছে না আহানের। যদি আদিবাকে ছেড়ে চলে যায়, আদিবাকে আর সিয়াকে ছাড়া যে দম বন্ধ হয়ে মারা যাবে সে। খাবার টেবিলে বসে নাস্তা করছে সবাই। আজ আফিয়া সবার সাথে নাস্তা করতে বসেছে। আফিয়ার মুখে মিটিমিটি হাসি, যা দেখে গা জ্বলে যাচ্ছে সানিয়ার। আদিবাও ভাবছে আফিয়ার মুখের এই হাসির রহস্যের কথা। আহানের এত দিকে খেয়াল নেই। সে নিজের মতো করে নাস্তা করছে আর সিয়াকেও খাইয়ে দিচ্ছে। খালেদা খাতুন আদিবার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছে বারংবার। সুযোগ পেলে এখনই যেন খুন করতেন তিনি আদিবাকে। সাইমন আজ একটু সুস্থ আছে, তাই সেও আসছে সবার সাথে নাস্তা করতে। সাইমন আসলে আফজাল খান খুশি হয়ে নিজের পাশে ওকে বসতে দেন। আদিবার সোজাসুজি হয়ে বসে সাইমন। ভীষণ অস্বস্তি লাগছে আদিবার। আফিয়া সাইমনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, দুষ্ট হাসে, যা সাইমন দেখেও না দেখার ভান করে। খাওয়ার মাঝখানে সানিয়া সবার উদ্দেশ্যে বলে ওঠে, আজ দুপুরে খাওয়ার সবাই বাড়ির পাশে সেই স্নেহময় রেস্তোরাঁ খাবো। সবাই ওর কথা মতামত দিলেও খালেদা খাতুন স্পষ্ট বলে দেন উনি যাবেন না। কেউ আর জোর করেননি ওনাকে। শুধু আফজাল খান একবার জিজ্ঞেস করেছিলেন না যাওয়ার কারণ, কিন্তু খালেদা খাতুন কোনো উত্তর করেননি। দুপুর 1:30। সবাই বসে আছে স্নেহময় মা রেস্তোরাঁয়। খাবার অর্ডার করা হয়েছে। আহান, আদিবা, সিয়া, সাইমন আর সানিয়া এসেছে। খালেদা খাতুন আসেনি, তাই আফজাল খানও আসেননি। আর আফিয়াকে কেউ সিধেও চায়নি, তাই খুব রেগে মেগে সকালে নাস্তা টেবিল ছেড়ে চলে গিয়েছিল সে। খাবার আসতে সিয়া খুব উত্তেজিত হয়ে পড়ে খাবার খাওয়ার জন্য। আহান খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে সিয়াকে, যা দেখে যন্ত্রণায় বুকটা ছিঁড়ে যাচ্ছে সাইমনের। নিজের সন্তানকে চোখের সামনে দেখেও ছুঁয়ে দেখতে না পারার মতো যন্ত্রণা কি হতে পারে আর। সবাই খাবার খাওয়ায় মনোযোগ দিয়েছে, কিন্তু সানিয়া শুধু আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। পুরো রেস্তোরাঁটা খুব গুছানো, দেখতে একদম নিদারুণ। সানিয়া চেয়ে চেয়ে দেখছে আর মুগ্ধ হচ্ছে।
সানিয়া নিচের দিকে তাকিয়ে খাবার মুখে তুলতে যাবে, তখনই সেই পরিচিত কণ্ঠস্বরটা আবার শুনতে পেল। অস্থির হয়ে চারপাশ চোখ বুলে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। সাইমন জিজ্ঞেস করলে বলে রেস্তোরাঁর সাজগোজ দেখছিল, আর কিছু না। একটু দূরেই সাইমন দেখতে পেল সেদিনের সেই ছেলেটাকে যে ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সাইমন ছেলেটাকে দেখে খাবার টেবিল ছেড়ে উঠে এগিয়ে গেল সেই ছেলেটার দিকে। ছেলেটার সাথে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার পর পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য খাবার টেবিলের সামনে নিয়ে আসলো তাকে। সানিয়া নিচের দিকে তাকিয়ে আনমনা হয়ে খাবার খাচ্ছিল। ছেলেটা আহানকে সালাম দিতে চট করে চোখ তুলে তাকায় সানিয়া ওর দিকে। সানিয়ার সাথে ছেলেটাও অবাক। সানিয়ার চোখে জল টলমল করছে। ছেলেটার চোখও ঝাপসা হয়ে এসেছে কিছুটা। সানিয়া বসা থেকে দাঁড়িয়ে ছেলেটার চোখে চোখ রেখে বলে ওঠে, মিনহাজ, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে হুট করে? কত খুঁজেছি জানো তোমায়। 15 দিন পর কলেজে গিয়ে যখন শুনলাম তুমি 7 দিন আগে থেকে কলেজে আসা বন্ধ করে দিয়েছো, তখন পাগলের মতো এদিক সেদিক খুঁজেছি তোমায়। জানো, সেদিন প্রথম উপলব্ধি করতে পেরেছিলাম আমি যে তোমায় এইটুকু কথা বলে ঢোক গিলে ফেলে সানিয়া। সাইমন, আহান, আদিবা অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে সানিয়ার দিকে। মিনহাজ নিজেকে কন্ট্রোল করে শান্তভাবে বলে, শুনলাম বিয়ে করেছো তুমি। তারপর আর ওই কলেজে নিজেকে মানিয়ে নিতে পারলাম না, তাই অন্য কলেজে চলে গিয়েছিলাম। এভাবে 4 বছর পর হুট করে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি কখনো। যাই হোক, বাদ দাও, সময় গড়িয়েছে, সব কিছু বদলে গেছে। তো তোমার স্বামী কোথায়? সানিয়া কিছু বলতে পারছে না কান্নার জন্য। 4 বছরের জমানো কান্না যেন সব একসাথেই কাঁদতেছে। সানিয়ার কান্না মিনহাজের সহ্য হচ্ছে না, আবার বুকেও জড়িয়ে নিতে পারছে না পাগলিটাকে। দুজনের মনে অদ্ভুত রকমের কষ্ট হতে লাগলো। সানিয়া লোনা জলে সব কষ্ট প্রকাশ করতে পারলো, মিনহাজ পারছে না। মিনহাজের বুকটা বড্ড বেশি ভার হয়ে আছে। হতভম্ব হয়ে সবকিছু দেখছে সাইমন, আহান, আদিবা। খানিক বাদে আদিবা শান্ত করার চেষ্টা করে সানিয়াকে। কিছুটা স্বাভাবিক হয় সানিয়া। মিনহাজ জানতে পারে সেদিন যার জীবন সে বাঁচিয়েছে সেই মানুষটাই তার ভালোবাসার মানুষটার জীবনসঙ্গী। সানিয়ার মুখে হাসি নেই, আর সাইমনের মনে অশান্তির ঝড় বইছে। সাইমন বেশ বুঝতে পারছে এই ছেলের জন্যই 4 বছর ধরে সানিয়া তাকে স্বামীর অধিকার দিতে পারেনি। সাইমন ঠিক করে বাসায় গিয়ে এই বিষয়ে কথা বলবে সানিয়ার সাথে। সে জীবনের 4টা বছর নষ্ট হয়ে গেছে, এভাবে বেঁচে থাকা যায় না। বাঁচতে হলে অক্সিজেনের সাথে মানসিক সুখ শান্তিরও প্রয়োজন। ওরা খাবার খেয়ে বিল পরিশোধ করতে গেলে মিনহাজ বলে লাগবে না। এতে সবাই একটু অবাক হয়। তারপর মিনহাজ সবার উদ্দেশ্যে বলে এটা তার রেস্তোরাঁ, ওর মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই এই রেস্তোরাঁ বানিয়েছে সে, আর এটা ওর মায়ের সম্পদ। ওর মায়ের স্বপ্ন সানিয়া বেশ অবাক হয়। তার ভালোবাসার মানুষটি তার এত কাছে ছিল, তবুও সে এতদিন তাকে খুঁজে পেল না। এই কারণে হয়তো এই রেস্তোরাঁর প্রতি তার এত অনুভূতি সৃষ্টি। আহান মিনহাজকে বলে কোনো একদিন সময় করে তাদের বাসায় গিয়ে ঘুরে আসার জন্য। তারপর তারা বেরিয়ে পড়ে সেখান থেকে। কিন্তু সানিয়া আর মিনহাজ চোখ সরাতে পারছিল না একে অপরের দিক থেকে। সানিয়ার মনে হচ্ছিল সে তার আত্মাটা রেখে আসছে বুঝি ওখানে। নিস্তব্ধ নীরব পরিবেশ। সাইমন সবার সামনে সানিয়াকে জিজ্ঞেস করে সব। সানিয়া একবার খালেদা খাতুনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে গড়গড় করে সব বলে ফেলে। রাগে ফুঁসছে খালেদা খাতুন। সাইমন আর 1 মিনিটও সেই স্থানে না দাঁড়িয়ে বাহিরে চলে যায়। সন্ধ্যার দিকে ফিরে আসে সাইমন। সানিয়া নিজের রুমে জানালার ধারে দাঁড়িয়েছে। সাইমন আসতে কাঁপা কাঁপা কণ্ঠে সানিয়া বলে, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু মনের ভিতর আর চেপেও রাখতে পারছিলাম না, সবটা তাই বলে ফেলেছি সব। সাইমন সানিয়ার কথায় কোনো রকম রিয়েক্ট না করে বলে, খুব দ্রুত ডিভোর্স পেপার পেয়ে যাবে, চিন্তা করিও না। সানিয়া নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, মানুষটা এত ভালো কেন? নিজের কথা কখনোই ভাবেনি, শুধু আমার কথাই ভেবে গেছে। বিয়ের পর থেকে সত্যি খুব মায়া হচ্ছে আজ মানুষটার জন্য। রাতে খাবার টেবিলে সবার মুখ গম্ভীর। আদিবার কেমন যেন অদ্ভুত খুশি হচ্ছে সাইমনের চিন্তিত মুখটা দেখে। সবার মুখ এমন ভূত প্যাঁচার মতো দেখে বেশ আনন্দ হচ্ছে আফিয়ার। এটাই সুযোগ কাটা গায়ে লবণ মরিচ ছিটানোর। তাই আফিয়ার এক মুহূর্ত দেরি না করে আহানকে উদ্দেশ্য করে বলে, আহান, তুমি কি বুঝতে পারছো না এখনো? আহান ভাই কেন এত সহজে সামিয়াকে ছাড়তে রাজি হয়ে গেল? এতটা বোকা কবে থেকে হলে তুমি? সবার নজর আফিয়ার দিকে। আফিয়ার মুখে শয়তানি হাসি। আফজাল খান এবার রেগে গিয়ে খালেদা খাতুনকে বলেন, তোমার ভাইয়ের মেয়ে কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছে। অশান্তির মধ্যে নতুন অশান্তি সৃষ্টি করতে নিষেধ করো ওকে, নয়তো আমি ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। মামুন সাহেব আজ নেই, উনি ঢাকা গেছেন গুরুত্বপূর্ণ কাজে। আফিয়ার আগে ফাঁস করে মোবাইলে একটা ভিডিও চালু করে দেখায় সবাইকে। ভিডিওটা দেখে সবাই সাইমন আর আদিবের দিকে তাকায়। খালেদা খাতুন ভয়ে চুপসে যায়। এবার যদি ওনার গোপন সূত্রটা ফাঁস হয়ে যায়, সেই ভয়। ভিডিওতে শুধু এইটুকুই উঠেছে, সাইমন আদিবাকে বলে, এখনো খুব বেশি মিস করি তোমায়, ভুলগুলো সব ক্ষমা করে দাও প্লিজ, তখন মাথা ঠিক ছিল না আমার। আর আদিবা বলেছিল,
পৃথিবীতে যত খারাপ আছে তার সর্বোচ্চ আমি তোমাকে রাখলাম। জঘন্য রকম ঘৃণা করি তোমায় আমি। প্লিজ আমার সংসারে আগুন লাগিও না। আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে। আমি চাই না তোমার স্পর্শে সিয়া আসুক। আহানের মাথা গরম হয়ে যায়। সে সামনে থাকা ভাতের প্লেট ছুঁড়ে ফেলে আদিবাকে দাঁড় করে ওর 2 বাহু চেপে ধরে বলে, কি এসব? কি সম্পর্ক তোমাদের মাঝে? আদিবা আহানের এমন রাগ দেখে কান্না করে দেয়, কারণ এর আগে আহান ওর সাথে আর এইভাবে কথা বলেনি কখনো। সাইমন কিছু বলতে চাইলে আহান ওকে থামিয়ে বলে, তোর কথা তো পরে শুনবো, আগে এর কথা শুনে নি। আদিবা এবার খুব অভিমান হতে লাগলো। সব না জেনে আহান এভাবে কথা বলছে এটা সে সহ্য করতে পারছে না। আদিবা খুব ব্যথা পাচ্ছে, কারণ একটু জোরে আহান ওর বাহু চেপে ধরেছে। আহান এবার চিল্লিয়ে জিজ্ঞেস করতে এক নিঃশ্বাসে আদিবা বলে দেয়, সাইমন সিয়ার বাবা আমার প্রাক্তন স্বামী। এবার আহান ছেড়ে দেয় আদিবাকে। আদিবা চোখ বন্ধ করে হাত ধরে দাঁড়িয়ে আছে। খুব ব্যথা হচ্ছে হাতে। উপস্থিত সবাই নির্বাক। আফের মাথায় কিছুই আসছে না কি হচ্ছে এসব। তারপর সবার নির্বাক চাহানি দেখে আদিবা বলা শুরু করে, সাইমন কলেজে আমায় দেখে প্রেমে পড়ে আমার। ভালোবেসে বিয়ে করি আমরা। আমার শ্বশুর শাশুড়িও মেনে নেয় আমাদের। খুব সুন্দরী চলতে থাকে আমার সংসার। আমার বিয়ের 1 মাস 3 দিন পর এক ভদ্রমহিলা আসেন বাসায়। তারপর কিছুদিন যাওয়ার পর থেকে আমার সংসারটা ধীরে ধীরে চেঞ্জ হতেই শুরু করে। আমার বিয়ের যখন 6 মাস চলে তখন থেকেই সাইমন একটু বেশি অবহেলা করা শুরু করে আমায়। কথায় কথায় বলতো বাসা থেকে বেরিয়ে যেতে, আমায় ডিভোর্স দিয়ে দিবে আমায়। অথচ তখন ওর 5 মাসের সন্তান আমার গর্ভে। সেটা সে একবারও ভাবিনি। যখন অবহেলার মাত্রা বেড়ে যাচ্ছিল আর সহ্য করতে পারছিলাম না, যখন আমি 8 মাসের অন্তঃসত্ত্বা, তখন আমি শ্বশুরবাড়ি থেকে দোয়া নিয়ে চলে যাই আমাদের বাসায়। খুব অসহায়ভাবে দিন কাটতে লাগলো আমার। সাথে মানুষের নানান কটু বাক্য তো আছেই। তবু আমি বিশ্বাস রেখেছিলাম যে যেদিন আমাদের সন্তান ভূপৃষ্ঠ হবে সেদিনই সাইমন ছুটে আসবে আমাদের নিতে। তাই সাইমন সত্যি এসেছিল সিয়ার জন্মের দিন, কিন্তু আমাদের নিতে নয়, আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিতে। সাইমন একবারও সত্য জন্ম নেওয়া মেয়ের দিকে তাকায়নি। আমার মুখে ডিভোর্স পেপারটা ছুঁড়ে দিয়ে চলে এসেছিল। অথচ আমার মা দৌড়ে এসে ওকে বলেছিল ওর কন্যা সন্তান হয়েছে। সেদিনও একটু সময় পাইনি নিজের মেয়ের মুখটা দেখার। তাহলে আজ কেন ওকে আমার মেয়েকে ছুঁতে দেব? কখনোই না। কোনো বেঈমান কখনো আমার মেয়ের বাবা হতে পারে না। আদিবা কথাগুলো শেষ করে বসে পড়ে চেয়ারে। সাইমনের চোখে আজ অশ্রু। আদিবার মুখের প্রতিটি শব্দ ঝড় তুলেছে সাইমনের বুকে। সবাই ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমনের দিকে। সবাইকে অবাক করে দিয়ে আহান সাইমনকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাই, তোমার জন্যই আজ আদিবার সিয়াকে পেয়েছি আমি। তুমি যদি সেদিন আদিবাকে ডিভোর্স না দিতে তাহলে আমি কখনোই আদিবাকে আমার করে পেতাম না। কথাগুলো বলেই আহান নিজের রুমের দিকে পা বাড়ায়। আহানের এমন খুশি হওয়ার কারণটা এখনো অজানা সবার কাছে। সানিয়া খুব রাগ নিয়ে নিজের রুমে চলে যায় হনহন করে। সাইমন ওর পেছন পেছন ছুটে যায় ওর ভুল ভাঙানোর চেষ্টায়। আফজাল খান সিয়াকে নিয়ে বাগানে হাঁটতে চলে যান। ঘরে ভালো লাগছে না। এসবের মধ্যে ওনারা আফিয়া যেন স্বপ্ন দেখছে। সব এমনভাবে হাঁ হয়ে দাঁড়িয়ে আছে থমেরে। খালেদা খাতুন এক প্রকার জোর করে ওকে টানতে টানতে ওর রুমে নিয়ে যায়। আদিবা সেটা খেয়াল করে চোখ মুখ মুছে ওদের পেছনে যায়। খালেদা খাতুন আফিয়াকে থাপ্পড় দিয়ে রাগী কণ্ঠে বলে, এসব করার আগে একবারও আমাকে জানাতে পারিসনি? কেন একা একা করতে গেলি সব? শেষ পর্যন্ত কি তোর জন্য আমার সংসার, ছেলে মেয়ে সব হারাবো আমি? ফুপি, তুমিও আমাকে গায়ে হাত তুললে? বেশ করেছি। তোকে ইচ্ছে করছে খুন করতে, আমার মাথা মোটা একটা মেয়ে। কি বলছো এসব তুমি? কি হয়েছে তোমার? তুই জানিস 5 বছর আগে আমার জন্য সাইমন আর আদিবার সংসার ভেঙেছে? জানিস না তো? এখন তো সব গোপন সূত্র ফাঁস হয়ে যাবে, তাও তোর মতো ভাতিজির জন্য। কি বলছো তুমি এসব? তোমার ভুলের জন্যই তাহলে আমার আয়ান আমার হয়েও হয়নি? আদিবা সব শুনছে আড়ালে দাঁড়িয়ে। আফের বুদ্ধিতে সেও সব ভিডিও করে ফেলে। তারপর ওদেরকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রুমের দরজায় দাঁড়িয়ে বলে, বাকি কথা ড্রয়িং রুমে এসে সবার সামনেই বলুন শাশুড়ি মা। আজকে আর রেহাই নেই আপনাদের। আমি আগেও সব আন্দাজ করতে পেরেছিলাম, শুধু প্রমাণ ছিল না আমার কাছে। এটা বলি আদিবা নিজের রুমে গিয়ে আহানকে ডেকে নিয়ে ড্রয়িং রুমে আসে। আহান সবাইকে কল করে ড্রয়িং রুমে ডেকে নেয়। আফজাল খান বিরক্ত হয় এতে। বারংবার ঝামেলা আর ভালো লাগছে না ওনার। সবাই উপস্থিত হলে আদিবা ভিডিওটা অন করে আর বলে, ওর বিয়ের 3 মাস পর আর কেউ নয়, খালেদা খাতুনি গিয়েছিলেন বাসায়। ভিডিওটা দেখার পর সাইমন সোফায় বসে পড়ে মাথায় হাত দিয়ে। আফজাল খান খালেদা খাতুনকে জেরা করে অনেক, কিন্তু কিছুই বলছে না উনি। পরে আহান বলে, আজ যদি উনি সত্যি না বলে তবে আহান চিরদিনের জন্য এই ঘর থেকে চলে যাবে আর কখনোই ফিরবেন না। সানিয়া খান আর আফজাল খানও একই কথা বলে। খালেদা খাতুন খুব নরম সুরে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমি আর সাইমনের মা ওদের জন্মের পর থেকেই ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম। সেদিন ওই বাসায়
গিয়ে ওই মেয়েকে দেখে আমার খুব রাগ হচ্ছিল, তাই সাইমনের সামনে সব সময় ওকে খারাপ দিক তুলে ধরতাম, ওর নামে বাজে কথা রটাতাম। সাইমনকে বলেছিলাম এই গরিব ঘরের মেয়ে বিয়ে করে ও কোনো সম্মান পায়নি, যে সম্মান বড় ঘরের মেয়ে বিয়ে করলে পাবে। এমন আরো অনেক কথা বলে সাইমনকে বিভ্রান্ত করেছিলাম। এভাবে ওদের ডিভোর্স হওয়া পর্যন্ত বিভিন্নভাবে সাইমনকে আদিবার নামে এটা ওটা বলে যেতাম। ভাবছি সাইমন ডিভোর্সি হলে কি হয়েছে, টাকা তো আছে, সুখী হবে আমার মেয়ে। তাই নিজের কসম দিয়ে সানিয়াকে এই বিয়েতে রাজি করাই। তাও 1 বছর লেগেছে আমাকে ওকে রাজি করাতে। সাইমনও অপেক্ষা করছে 1 বছর। মাসি, আপনাকে মায়ের জায়গায় বসিয়ে নিজের জীবন ধ্বংস করেছি আমি। আগে যদি জানতাম আপনি এতটা লোভী, তবে কখনোই এতটা সম্মান আপনাকে দিতাম না। সানিয়া সাইমনের দিকে আজ প্রথম এতটা মায়াভরা দৃষ্টিতে তাকায়। আফজাল খান রেগে গিয়ে খালেদা খাতুনকে ঘর থেকে বের করে দিতে চাইলে আদিবা আটকায়। খালেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন। আদিবা সব সামলিয়ে নেয় নিজের মতো করে। সবাই নিজ নিজ রুমে চলে গেল। আদিবা দাঁড়িয়ে থাকে খালেদা খাতুনের পাশে আর বলে, আপনাকে মন থেকে কখনো ক্ষমা করতে পারবো না, পারলে আফিয়াকে ঢাকা পাঠিয়ে দিয়ে একটা সাহায্য করুন। এটা বলেই আদিবা নিজের রুমে চলে যায়। খালেদা খাতুন লোভের জন্য আজ সব হারালো। আজ বড্ড বেশি আফসোস হচ্ছে, তবে কিছুই করার নেই। নিজের দোষে নিজে দোষী আজ। সাইমন সানিয়ার কাছে গিয়ে বলে মিনহাজের সাথে কথা বলার জন্য। সাইমন নিজেই সানিয়াকে মিনহাজের কাছে নিয়ে যায় সেই রেস্তোরাঁয়। সেখানে গিয়ে জানতে পারে মিনহাজ বিয়ে করেছে 1 বছর হতে চলল। ওর মায়ের জন্য ওকে বিয়ে করতে হয়েছে। সানিয়া ওর বিয়ের কথা শুনে বেরিয়ে আসে সেখান থেকে। সাইমন পেছনে আসে ওর। রাস্তা দিয়ে আনমনা হয়ে চোখে অশ্রু নিয়ে হাঁটছে একাকী সানিয়া। সাইমন পাশে দিয়ে এসে বলে, এভাবে ভেঙে পড়িও না সানিয়া, সব ঠিক হয়ে যাবে। সানিয়া কিছু না বলে নিশ্চুপ হয়ে সাইমনের বুকে মিশে যায়। সাইমন অবাক হয়ে যায় ওর এমন কাণ্ডে, তবুও কিছু বলে না। মেয়েটা একদম ভেঙে পড়েছে বলে। সাইমনের সারা শব্দ না পেয়ে সানিয়া বলে, সারা জীবন এই নোনা জলে তোমার শার্ট ভেজানোর অধিকার দিবে কি? সাইমন কিছু বলে না, শুধু মুচকি হাসে। রাতের আকাশটা সাক্ষী হলো তাদের প্রণয়ের। আদিবা চুপচাপ আহানের বুকে শুয়ে আছে। আহান কিছু বলতে চায় কিন্তু পারছে না বলতে। আদিবা জিজ্ঞেস করে আহানকে সে কিছু বলতে চায় কিনা, কিন্তু আহান সাড়া দিচ্ছে না। খানিক পরে আহান বলে ওঠে, আমার সম্পর্কে যদি কখনো কোনো সত্য জানো যা তুমি কখনোই কল্পনাতে আনোনি, এমন কথা, তবে কি ছেড়ে চলে যাবে আমায়? কোনো সত্যি আর আমাদের আলাদা করতে পারবে না। আপনার মতো জীবনসঙ্গী আমি হারাতে চাই না কিছুতেই। তুমি জানো না সত্যিটা। সত্যিটা জানলে তুমি আপনি বাবা হতে পারবেন না কখনো, তাই তো? আহানকে পুরো কথা বলতে না দিয়ে ওর কথার মাঝখানে আদিবা বলে ওঠে কথাটা। আহান অবাক হয়ে শোয়া থেকে উঠে বসে। তখন পেছন থেকে বলে, এত চিন্তার কিছু নেই। তোমার কাভার্ডের ডায়েরি পেয়েছিলাম রিপোর্টটা। কখনো ছেড়ে যাব না তোমায়। তোমার ভালোবাসার চেয়ে আর কিছুই দামি নয় এই পৃথিবীতে আমার কাছে। তুমি আমাকে তুমি করে বলেছো আজ প্রথম। কেন বলতে পারি না? পারো বলতে। এটার জন্যই তো অপেক্ষায় ছিলাম। তুমি তো একজন এই হৃদয় মাঝে ভালোবাসার রানী। দুজনে দুজনের চোখে হারিয়ে যায় যেন বহুকালের তৃষ্ণায়। সমাপ্তি।